আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৮৮ নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত ৯টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুনীল। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই সুনীল ভাইয়ের কাছ থেকে পাওয়া বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো আজকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করব। মূলত একটি ঘটনা না, বহু মানুষের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, সবগুলো ঘটনা মিলিয়ে আমরা একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যেই জায়গাকে কেন্দ্র করে এই ঘটনাটা, স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম সবাই সুরি বলে ডাকেন বা সুরি বলে চিনে থাকেন। তো সুনীল ভাইয়ের বাড়ি তো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই ফকিরহাট উপজেলা থেকে যদি খুলনার রূপসাতে যেতে হয়, এই রূপসাতে যাওয়ার যে রোড রয়েছে, এই রোডের এক সাইড দিয়ে কিন্তু বাহির দিয়া কাজ দিয়া হয়ে রূপসা যাওয়া হয় আর কি। আবার ভেতর দিয়েও একটা রোড রয়েছে। তো ফকিরহাট উপজেলায় ওইখানে একটা জায়গা রয়েছে, ৮ টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে একটা রোড গেছে মানসা বাজারে। ৮ টাকা গ্রাম শেষ, মানসা গ্রাম শুরু। আর পালপাড়া নামক যে জায়গাটা রয়েছে, এই পালপাড়ার আগে একটা বাগান দেখা যায়। ওখানেই মূলত এই সুরির অবস্থান। রাস্তার একপাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। এই ভৈরব নদীর থেকে একটি শাখা, ছোট খাল আর কি, ঢুকেছে ৮ টাকা গ্রামে। ওখানে একটি কালভার্ট রয়েছে। এই কালভার্টের পাশে রয়েছে একটি সরা গাছ। এই সরা গাছটার নামটাই অনেকে সুরি বলেন আর কি। এক পাশে ভৈরব নদী, তারপর কিছুটা বিশাল বড় বাগান, তারপর রাস্তা, তারপর আবার বিশাল বড় বাগান। বাগানের ভেতর থেকে চলে গেছে রাস্তা। ১ কিলোমিটার হবে এই রাস্তাটার দৈর্ঘ্য। এর ভিতর কিন্তু কোনো বাড়িঘর নাই। গ্রামের সবাই বাজার করতে গেলে, এই বিশেষ করে মানসা বাজার যদি কেউ যান, তাহলে সবাইকে এই রাস্তা দিয়ে যেতে হয়, আর এই ১ কিলোমিটার পার হতে হয়। গ্রামের সবাই চেষ্টা করে সন্ধ্যার আগেই বাজার ঘাট করে বাসায় ফিরে আসতে। এখনও কিন্তু ২০২৬ সালের কথা বলছি, কেন এই রাস্তাটা খুবই হন্টেড জায়গা। বহু মানুষ এখানে ভয় পেয়েছে, এখনও পাচ্ছে। তো এই তো আমরা আসলে সুরির বিবরণ দিলাম যে কোথায় এটা, মানুষ কিভাবে এটা চিনবে। যদি কেউ সেখানে যেতে চান, দেখে আসতে চান, কিভাবে অনায়াসেই ওই জায়গাটাতে আপনারা যেতে পারবেন, খুঁজে খুঁজে বের করতে পারবেন। এবার আসি ঘটনায়। তো সুনীল ভাইকে অনেকেই ঘটনা দিয়েছেন, আর এই ঘটনার একটা অংশে সুনীল ভাইও নিজেও রয়েছেন প্রত্যক্ষ সাক্ষী হিসেবে। তো এই ৮ টাকা গ্রামেরই ওনার এক ছোট ভাই, তার নাম হচ্ছে সাকিব। তার দাদার সঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সাল ১৮৮৫ কি ৮৬। এই সাকিব ভাই অবশ্য অ্যাকুরেট সালটা বলতে পারেন নাই, অনুমান করে বলেছেন আর কি। তো সাকিব ভাইয়ের দাদার নাম ছিল মোজাহার আলী শেখ। এই মোজাহার আলী শেখ ছিলেন খুবই সাহসী। উনি ইচ্ছা করে রাত বিরেতে একা একা ঘুরতে বের হতেন। এটা ছিল ওনার নেশা। ভয় বলতে কি জিনিস, এটাও আসলে ওনার মধ্যে ছিলই না বলতে হবে। শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন উনি, সুঠাম দেহী ছিলেন। এই মোজাহার আলী দাদা, উনি একদিন গিয়েছেন মানসা বাজারে বাজার করতে। তো বাজার করতে গিয়েছেন, যাওয়ার পর দেখা গিয়েছে যে মাগরিবের আগে ওনার বাজার শেষ হয়নি। ওই বাজারে যেই মসজিদটা রয়েছে, মসজিদে উনি মাগরিবের নামাজ পড়ে আরও কিছু বাজার করেন। এর মধ্যে আবার এশার আজানও দিয়ে দেয়। উনি চিন্তা করলেন এশার নামাজটা মসজিদ থেকে পড়েই বাড়ির দিকে রওনা দেই। তো উনি এশার নামাজটা মসজিদে আদায় করেন। এরপরে আবার ওনার আরও কয়েকটা কাজের কথা মনে পড়ে যায় যে এই কাজগুলো তো করতে হবে। তো এগুলো করতে করতে তখন রাত আনুমানিক ১০টার মতো বেজে গেছে। তখন কিন্তু অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা রয়েছে। তো উনি চিন্তা করলেন রাত তো অনেক হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিই। তো উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একা একাই আর কি। তো এই মানসা বাজার থেকে বের হয়ে পালপাড়া, এই পালপাড়ার যে মোড়, এই মোড় পার হয়ে একটু এগোতেই ভৈরবঘটি। এর পাশে কিন্তু শ্মশান রয়েছে। শ্মশানের সাইড থেকে কাঁচা রাস্তা চলে গেছে। এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন সাকিব ভাইয়ের দাদা।
যখন শ্মশানটা পার হয়েছেন উনি, তখন ওনার কাছে মনে হলো পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছেন ওনার সাথে সাথে। দাদার হাতে কিন্তু লাইট ছিল। উনি ঘুরে লাইট মেরে দেখেন যে কেউ না। তখন উনি আবার হাঁটা শুরু করেছেন। আবার ওনার কাছে মনে হলো কেউ পেছন থেকে হেঁটে হেঁটে আসছে। উনি আর পেছন দিকে না তাকিয়ে লাইট না মেরেই দাদা সামনের দিকে তাকিয়ে হাঁটছেন আর হাসতে হাসতে বলছেন যে, এই বেটা, মায়ের খাবি নাকি? আমার হাতে যাচ্ছে, সর এখান থেকে। তোর ইচ্ছা থাকলে অন্য কাউকে ভয় দেখা, আমাকে ভয় দেখাতে আসিস না। এই বলে দাদা হাঁটতে হাঁটতে ওই শুরির কাছাকাছি এসে পৌঁছেছেন। তখনই দেখেন অনেকগুলো বাঁশ রাস্তার উপর পড়ে আছে। দাদা তো সাহসী মানুষ, আর প্যারানর্মাল বিষয়ে তো ওনার ভালোই অভিজ্ঞতা ছিল। উনি তো বুঝে ফেলেছেন যে এই বাঁশ পার হয়ে যাওয়া যাবে না। তখন উনি কি করেছেন, পাশে দেখেন যে একটা লাঠি জাতীয় কিছু একটা পড়ে আছে, একটা গাছের শুকনো ডাল বা এরকম কিছু একটা। তো উনি ওইটা হাতে নিয়ে ওই বাঁশের উপরে কিছু একটা পড়ে আঘাত করেছেন। তখন ওই বাঁশগুলো কিন্তু একটা যে পড়ে আছে তা না, অনেকগুলো পড়েছিল। অনেকগুলো বলতে 7-8টা বাঁশ এরকম পড়েছিল আর কি। যখনই উনি আঘাত করেছেন তখনই হয় কি, ওই বাঁশগুলো সোজা দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে এই বাঁশগুলোকে কেউ জোর করে মাটির সাথে আটকে রেখেছিল, এবার ছাড়া পেয়ে একদম সোজা হয়ে গেছে। যখন বাঁশগুলো সব সোজা হয়ে গেল, রাস্তা ক্লিয়ার, তখন দাদা আবার হাঁটতে শুরু করলেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরই দেখতে পেলেন যে ওনার সামনে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি যখন টর্চ লাইট মেরেছেন সামনে, উনি দেখেন সামনে কিছু নেই। টর্চ লাইট বন্ধ করলেই ওই ছায়াটা দেখেন। তখন নাকি খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিরে মহাজার, শরীরে আঘাত করলি, আবার লাইট মেরেও দেখার চেষ্টা করছিস? লাইট মেরে দেখতে পারবি? লাইট মেরে তুই যে দেখার চেষ্টা করতেছিস, আসবো সামনে? তুই আমার শরীরে কেন আঘাত করলি? তখন মহাজার দাদা বলছেন যে, এই বেটা, তুই আমার সামনে আসলি, এখন আচ্ছা বুঝলাম আমি তোকে আঘাত করছি। আমি কি তোকে প্রথমে কিছু বলছি? প্রথমে রাস্তায় কে আমার পিছনে জ্বালাতন করার জন্য হাঁটাহাঁটি করতেছিল তুই বল? আমি কি আঘাত করছিলাম আগে? তারপর আবার এখন সামনে বাঁশ ফেললি কেন? আবার এখন সামনে এসে বলতেছিস এসব কথা? না সামনে থাকে সর, বাসায় যেতে দে, তা না হলে কিন্তু মায়ের খাবি। তখন সামনে থাকা ওই ছায়া অবয়বটা বলতে থাকে, এটাই হচ্ছে তোর বড় অপরাধ। আমি না হয় পিছনে আসছি, তুই বুঝছিস, তুই মার দিতে চাইস কোন সাহসে? মারামারি করে তুই আমার সাথে পারবি? এই শক্তি তোর আছে? এরপর তুই আঘাত করলি, আবার এখন তুই মার দিতে চাস? তোর এত বড় সাহস? এই কথা শোনার পর দাদার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। উনি যতই সাহসী হন না কেন, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন, সামনে একটা ভয়ঙ্কর অবয়ব ছায়ামূর্তি তার সাথে এভাবে কথা বলছে, ভয় তো লাগবেই। কিন্তু দাদা সাহস হারাননি। আর ওই অবয়বটাকে বুঝতে দেওয়া যাবে না। দাদা কিন্তু ভয় পাচ্ছেন, যদি ওইটা অবয়বটা বুঝতে পারে তাহলে তো আরও বিপদ হবে। আর ওই অবয়বটা যদি রাস্তা না ছাড়ে তাহলে তো আরও ঝামেলা হবে। এদিকে ওই অবয়বটা রাস্তা ছাড়ে না। মহাজার দাদা তো এবার আরেকটু রাগান্বিত হয়ে বললেন, এই তুই কি সরবি নাকি সত্যি সত্যি মায়ের খাবি? ওই অবয়বটাও কিন্তু সরে না। তখন ওই অবয়বটা এবার ক্ষিপ্ত হয়ে বলে, তোর দেখছি আমাকে মারার অনেক ইচ্ছা, তা আয় মার। তুই আমাকে এখান থেকে মারবি, তারপর আমি তোকে যেতে দেব। এই কথা বলার সাথে সাথে দাদা খেয়াল করেন ওই কালো ছায়া অবয়বটা মনে হচ্ছে বাতাসে ভেসে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসলো আর ওনাকে খপ করে ধরেছে। ওই ধরার পর একটা অনুভূতি হয়, ওরকম হলো না। মনে হচ্ছে একটা গরম বাতাস ওনাকে জড়িয়ে ধরেছে। ওনার শরীর কোথায় জড়িয়ে ধরেছে বিষয়টা এরকম না। আমরা যদি শরীরে কাঁথা পেঁচিয়ে রাখি বা কম্বল পেঁচিয়ে রাখি বা লেপ পেঁচিয়ে রাখি, কেমন অনুভূতি হয়? মনে হয় এরকম কিছু একটা ওনাকে পেঁচিয়ে ধরেছে আর ওনাকে মাটি থেকে শূন্যে তুলে নিয়েছে। আর শূন্যে তুলে নিয়েছে তো নেওয়ার পর দাদা বুঝতে পারলেন এই জিনিসটা, ওই যে শুরি যেটা আছে, এই শুরির পাশে একটা খাল আছে। খালে খুব অল্প পানি ছিল, মানে কাদা ছিল আর কি। ওই দিকে নিয়ে যাচ্ছে। ওই দিকে নিয়েই তাকে ওই কাদার মধ্যে ফেলে দেয়। কাদার মধ্যে ফেলার পরপরই দাদাকে সমানে ওখানে আঘাত করছে। দাদা তো বুঝতে পারে যে এর সাথে পেরে ওঠা যাবে না। তখন দাদা কি করেন, ওনার কোমরে ম্যাচ ছিল, ম্যাচের বক্সে আর কি। উনি এটা খোলার চেষ্টা করছেন, কিন্তু এটা কি সম্ভব? একদিকে তাকে আঘাত করছে, আবার উনি এই ম্যাচের বক্স কোমর থেকে বের করে অনায়াসে সেখান থেকে কাঠি বের করে ঘষা দিয়ে ধরাবেন, এটা তো আসলে ওভাবে সম্ভব না। দাদা চিন্তা করলেন যে আমাকে তো দুর্বল করে ফেলতেছে, একে দেখি কোনোভাবে দুর্বল করতে পারি কিনা।
তখন ওই অবয়বটাকে জাপটে ধরার চেষ্টা করেন। উনি দেখেন যে উনি জাপটে ধরেছেন, মনে হচ্ছে উনি শূন্যে হাত চালাচ্ছেন, যেটাকে উনি কালো ছায়া মনে করছেন। ওখানে যখনই উনি জাপটে ধরার চেষ্টা করেন, আঘাত করার চেষ্টা করে, মনে হচ্ছে উনি বাতাস জড়িয়ে ধরছেন। অর্থাৎ ওখানে কিছুই নাই, কিন্তু ওই জিনিসটা ঠিকই ওনাকে আঘাত করিয়ে যাচ্ছে। তো উনি একটা সময় কি করেন, কোনোভাবে এক আঘাতের পরে মধ্যবর্তী একটু সময় পেয়েছেন, ওই সময় উনি একটু উঠে কোমর থেকে ম্যাচের কাঠিটা বের করার চেষ্টা করছেন। তখন হয় কি, ওই কালো অবয়বটা মনে হচ্ছে যে একটু থমকে গেছে। উনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে তো কাদা ছিল, কাদাতে এই বক্সের উপরের অংশটা ভিজে গেছে। আর ওনার যে লুঙ্গি, এই লুঙ্গির ভেতর তো গোজা ছিল, যার কারণে একদম ভিজে মানে একাকার হয়ে গেছে। বিষয়টা এরকম না, ওই লুঙ্গির কাপড়ের কারণে কিছুটা কম ভিজেছে, আর ওখানে তো একদম পানি ছিল এটাও না, কাদার ভিতরে যেরকম পানি থাকে ওই পানি আর কি। উনি কয়েকবার চেষ্টার পর একটা ম্যাচের কাঠি ধরাতে সক্ষম হন। যখন ধরাতে পেরেছেন, তখন ওই অবয়বটাকে আর উনি দেখেন না। ওনার টর্চ লাইট যে কোথায় গেছে এর তো কোনো আর হিসাব নিকাশ করে বলা যাবে না। উনি তখন ওখান থেকে উঠে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। তবে এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি তো বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকার শুনে ঘর থেকে লোকজন বের হয়ে এসে দেখে যে দাদা উঠানে পড়ে আছে। তখন উনি অজ্ঞান হয়ে গেছেন, আর সমস্ত শরীরে একদম কাদা মাটি মেখে একাকার অবস্থা। তখন বাড়ির লোকজন ওনাকে একটু পরিষ্কার করার চেষ্টা করেন। কল থেকে বালতিতে পানি ভরে সেই পানি দিয়ে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপর রুমে নিয়ে যান। আর ওই রাতে কিন্তু দাদার জ্ঞান ফেরেনি। সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। সবাই বুঝতে পেরেছিলেন যে আসলে কোনো কিছু একটা হয়েছে, তো ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দেন। দুপুরের দিকে দাদার জ্ঞান ফেরে। দাদা তখন সবকিছু খুলে বলেন। দাদার শরীরে ছিল খুবই জ্বর। আর দাদা একটা জিনিস খেয়াল করলেন, ওনার সমস্ত শরীর কিন্তু অবশ হয়ে যায় নাই, কিন্তু উনি ওনার শরীরে কোনো শক্তি পাচ্ছিলেন না। একটা কলম যে হাত দিয়ে ধরবেন, মনে হচ্ছে ওনার শরীরে এই শক্তিটাও নাই। তো উনি কিন্তু এই কয়েকদিন বিছানা থেকে উঠতেও পারেননি। ওয়াশরুমে যেতে হলে ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হতো, এমন একটা অবস্থা। দু পায়ের উপর ভর করে উনি যে দাঁড়াবেন, এই শক্তিটাও ছিল না। এরকম 4 দিন ছিল। 4 দিন থাকার পর হঠাৎ একদিন দুপুরবেলা যখন দাদা খাটে শুয়েছিলেন, তখন উনি উঠে বলে একটা চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকার শুনে আশেপাশে যারা ছিলেন ওনার বাড়ির লোকজন তারা চলে আসেন। এসে দেখেন দাদা খাট থেকে নিচে পড়ে গেছেন। আর দাদা তখন আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তো এলাকার সবাই জানে এই যে সুরিতে অনেক অশরীরী ঘুরে বেড়ায়, আর ওটার আশেপাশে অনেকের জমি আছে। কি আর করা, কাজ তো করতে হবে। তারা কাজ করেন, তবে সন্ধ্যার আগে ওখান থেকে ফেরত আসেন। এই 8 টাকা গ্রামে ইমন নামে একটা ছেলে আছে। তার বাবার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম কাকা কিন্তু এখনো বেঁচে আছেন। ইসলাম কাকার পানের বরজ ছিল এই সুরিতে। এক রাতের কথা, ইসলাম কাকা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, তো ওনাকে তো ওনার পানের বরজে যেতে হবে। তো উনি উঠে পানের বরজে যাবেন বলে একটা বড় দা, এটা ওনাদের এলাকায় হাইসোদা বলে আর কি, হাইসোদা নিয়ে বের হয়েছেন সেই সুরির উদ্দেশ্যে। যখনই ইসলাম কাকা রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দেখেন যে আরও একজন কাজে যাচ্ছে আর তার আগে আগে হেঁটে যাচ্ছে। তো দেখা গেল যে এই লোকটা অন্য একটা পানের বরজে ঢুকে গেল। কাকা ভাবলেন লোকটা তো তার পানের বরজে ঢুকছে। তো ইসলাম কাকা উনি ওনার মতো করে ওনার যে পানের বরজ সেটা ঢুকে কাজ করতে লাগলেন। অনেক সময় কাজ করেছেন। উনি একটা জিনিস খেয়াল করলেন যে অনেক সময় কাজ করেছেন, কিন্তু সকাল তো আর হয় না, সূর্যের আলো তো আর মাথার উপর আসে না। উনি আকাশের দিকে খেয়াল করে দেখেন যে চাঁদের জ্যোৎস্না, ওই সূর্য যেরকম ছিল এখন ওরকমই আছে। তখন ওনার কাছে মনে হলো যে হায় হায়, কি করলাম রে, ভুল সময় চলে আসলাম, মনে হয় অনেক রাতেই চলে আসছি। ঠিক তখনই নাকি হি 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 করে খুব সুন্দর টাইপের একটা হাসি, মানে হি হি হাসি যে কলিজা কাঁপিয়ে দেয় ভুতুরে হাসি এরকম না, বাচ্চারা হি হি করে খুব সুন্দর হাসি দেয় না, যে হাসিটা শুনতে খুব ভালো লাগে আর কি। তো ওরকম একটা হাসি ভেসে আসে। ইসলাম কাকা যেহেতু সুরির বিষয়ে জানতেন, তখন তো উনি বুঝে ফেলেন যে একটা বড় বিপদে পড়ে গেছি রে। তখন আবার হঠাৎ করে মনে হলো ধপ 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 শব্দ করে কি যেন একটা হেঁটে আসছে। তো এই যে পানের বরজ, এগুলো কিন্তু চতুর্দিক থেকে পাটখড়ির বেড়া বা এই টাইপের কোনো কিছু দিয়ে কিন্তু ঘেরা থাকে, যাতে করে গরু ছাগল এগুলো যেন ঢুকে এই পানের ক্ষতি করতে না পারে। তো উনি কি করেছেন, ওই বেড়ার দিকে এগিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছেন যে এই শব্দ করে কে হেঁটে আসছে। উনি খেয়াল করেন একটা বিশাল আকৃতির হাতি। এই হাতির কান দুটো মনে হচ্ছে হাতির সাইজের সমান এরকম আর কি। এমনি
এমনিতে তো হাতির কান অনেক বড় থাকে, কিন্তু মনে হচ্ছে এই হাতির যে দুটো কান, এই দুটো কান যদি সে ঝাপটানো শুরু করে হয়তোবা সে আকাশে উঠতে পারবে, এত বড় কান আর কি। তো এই হাতি হেঁটে আসছে ওনার পানের বরজের দিকে। উনি চিন্তা করলেন, সর্বনাশ, এই হাতি যদি হাঁটতে হাঁটতে পানের বরজের উপর চলে আসে, মুহূর্তের মধ্যে তো এই বরজটাকে একদম মাটিতে মিশিয়ে দেবে। উনি কি করছেন, তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরিয়েছেন, আর হাতে থাকা যে হাইসোদা এই জিনিসটা নিয়ে বাইরে বের হয়ে হাতির সামনে গেছেন, হাতির সাথে মোকাবেলা করবেন। উনি তো জানতেন যে এই হাতি তো সেই হাতি না, তো এই হাতিটা অন্যরকম কিছু, কিন্তু ওনাকে তো মোকাবেলা করতেই হবে, তা না হলে এই পানের বরজটাকে এখনই শেষ করে দেবে। এটা তো ওনার রুজি রুটির জায়গা। সাহস করে এগিয়ে গেছেন। যখনই উনি এগিয়ে গেছেন তখন দেখেন ওই হাতিটা ওনার সামনে থেমে গেল। তখন এই কাকা একটু বেশি সাহস দেখিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে দা হাতে আরো ভালো করে উঁচিয়ে ধরে ওই হাতির দিকে তেড়ে গেছেন হাতিকে কোপাবেন বলে। হাতি কি করেছে, উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে। কাকা আবার কি করেছেন, কয়েক কদম হাতির পেছনে গিয়ে আবার কি মনে করে উনি আবার উল্টো দিকে ঘুরে ওনার বাড়ির দিকে দৌড় দিয়েছেন। এক দৌড়ে উনি বাসায় চলে আসেন। এসে সবাইকে ডাকাডাকি করছেন। তখন তো বাড়ির সবাই গভীর ঘুরে, সবাই যখন উঠে পড়ছে, বের হয়ে আসছে, বলে কি ব্যাপার, তুমি এত রাত্রে কোথা থেকে আসলা? বলে আমি তো ভোর হয়ে গেছে মনে করে বের হয়েছিলাম। তখন বাড়ির লোকজন বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখনো বহু রাত, এখনো সকাল হতে অনেক দেরি, তুমি পানের বরজে গেছো মানে? আর যেহেতু ভয় পেয়েছো তাড়াতাড়ি করে গোসল করো। তখন বাড়ির লোকজন ওনাকে গোসল করিয়ে, ওই যে গ্রামের কিছু নিয়ম আছে না, লোহা গরম করে সেটা পানি খাইয়ে দেওয়া, এরকম করে ওনাকে ঘরে নিয়ে আসেন। তো উনি ঘুমিয়ে পড়ছেন। পরদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। ইমাম সাহেব সব শুনে বলেন যে, বাবারে, তুমি তো বেঁচে গেছো আল্লাহর রহমতে। তুমি যদি মনের ভুলেও ওই হাতির পেছনে যেতে থাকতো তাহলে নিশ্চিত তোমাকে মরতে হতো। তুমি কি মনে করছো, তোমার ওই দা উঁচিয়ে কোপাতে গেছিলে এটা দেখে হাতি ভয় পেয়েছে? আসলে তা না, আসলে সে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে, তুমি তাকে ধাওয়া করো, আর কিছুটা পথ তুমি আগালেই বিপদে পড়তে। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোমার মাথায় এই জিনিসটা দিয়ে দিয়েছে যে তোমাকে এখন বাসায় যেতে হবে, এই জন্য তুমি উল্টো দিকে ঘুরে আবার বাসায় আসছো। তা না হলে কি যে হইতো তা আল্লাহ মাবুদ ভালো জানেন। তো ইসলাম কাকার ঘটনা কিন্তু এই পর্যন্তই। এই যে 8 টাকা গ্রাম, এই গ্রামে তরিকুল ইসলাম নামে আরেকজন আছেন। তো ওনার নানা এই মানসা বাজার থেকে বাজার করে একদিন বাসায় আসছেন, এই সুরির কাছে আসছেন। তখন দেখেন যে বিশাল লম্বা একটা মহিলা এই সুরির পাশে একটা আম গাছ আছে, এই আম গাছে বসে পা দোলাচ্ছে, পাটা সম্পূর্ণ মাটি পর্যন্ত চলে আসছে। তো এই তরিকুল ভাইয়ের নানা দেখেন যে এই মহিলাটা মনে হচ্ছে লাল শাড়ি পরা। এই জিনিসটা দেখে কিন্তু তরিকুল ভাইয়ের নানা ভয় পেয়ে যান। যা দোয়া দুরুদ জানতেন সেগুলো পড়তে থাকেন, ওখানে দাঁড়িয়েই পড়ছেন। তখন ওই মহিলাটি বলে ওঠে, কিরে, বাসায় যাবি না? তরিকুল ভাইয়ের নানা উল্টো দিকে ফিরে ওই যে মানসা বাজারের দিকে হাঁটতে থাকেন। তো তখন কিন্তু পেছন থেকে আবার ডাকছে, কিরে, বাসায় যাবি না? এদিকে আয়, এদিকে আয়, আমি আগিয়ে দিয়ে আসি, আয় আয়, ভয় পাচ্ছিস? তরিকুল ভাইয়ের নানার ভয়ে পেছন দিকেই তাকান নাই। হাঁটতে হাঁটতে বাজারের কাছাকাছি যখন আসছেন তখন দেখেন ওই 8 টাকা গ্রামেরই 4-5 জন লোক এগিয়ে আসছেন। তখন এই তরিকুল ভাইয়ের নানা তাদেরকে সবকিছু খুলে বলেন। তখন তারা বলেন, চলেন আমরা একসাথে যাই, কিসের ভয়? ওনারা যখন হাঁটতে হাঁটতে ওদিক দিয়ে আসে তখন আর কিচ্ছু দেখেন নাই, একসাথে তখন বাসায় চলে আসছেন। এরকম ছটফটানির কারণে সোহরাব মিয়ার শরীরেও যন্ত্রণা হচ্ছে, উনিও চিৎকার চেঁচামেচি করছেন। হুজুর সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, একটু অপেক্ষা করেন, কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সত্যি কয়েক মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়। সোহরাব মিয়াকে তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। হুজুরও বলেছিলেন যে কেউ আটকানোর চেষ্টা করবেন না, কয়েক মিনিটের মধ্যে সোহরাব মিয়া শান্ত হয়ে যাবে। তখন ওই হুজুর কি করেছেন, লাল জাতীয় কিছু দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এটা সম্ভবত সিঁদুর বা অন্য কোনো কিছু হতে পারে বলে অনুমান করেন আর কি। এর মধ্যে সোহরাব মিয়াকে এনে বসানো হয়। সোহরাব মিয়া বসেছেন, এরপর হুজুর দোয়া পড়ে ফুঁ দিচ্ছেন। কিছু সময় পর মনে হলো একটা বাতাস, মৃদু একটা বাতাস ওখানে আসলো, এসে ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, বাতাসটা সবার শরীরে টাচ করছে। এরপর মনে হলো এই বাতাসটা এসে সোহরাব মিয়ার শরীরে এসে লাগলো। তখন সোহরাব মিয়ার শরীরে একটা ঝাঁকি দিল, শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠায়। আর তার পরপরই সোহরাব মিয়ার চোখ যখন খুলেছে, মনে হচ্ছে সোহরাব মিয়ার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে, আর শরীরে যত রক্ত আছে সব এসে মনে হয় চোখের উপরে জমা হয়েছে। হুজুর তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি। তখন হুজুর বলতেছেন, বুঝছি, তুই হাজির হয়েছিস। পানিটা কেন খাওয়াইছি জানিস? তোকে অনেকটা দুর্বল করে ফেলছি ইতিমধ্যেই। এবার বল, একে কেন ধরছিস? তখন ওই অবয়বটা বলে ওঠে, ওরে ভালো লাগে তাই ধরছি। তখন হুজুর বলেন, সব পেতনিগুলো এ কথাই বলে, ওরে ভালো লাগে, ওরে ছেড়ে যাব না, উত্তম মধ্যম খাওয়ার পরে সবগুলাই পালায়। এখন এত কথা শুনতে চাই না, তোর পরিচয় বল, ঠিকঠাক করে বলবি। তখন নাকি ওই জিনটা বলে ওঠে, না বলবো না, আমি বলতে বাধ্য নাকি তোকে?
তখন হুজুর বিরক্ত হয়ে কিছু দোয়া পড়ে যখন ফু দিয়েছেন, তখন নাকি ওই জিনটা ছটফট শুরু করেছে এবং থাম 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 হুজুর থাম, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি বলছি, সবকিছু বলছি। তখন ওই জিনটা বলতে থাকে, আমার নাম কানাইয়া বুড়ি, ওই বট গাছে আমি থাকি, অনেকে আমাকে কানাইয়া পেতনি নামেও চেনে। আমি একা থাকি, আমার কোনো বংশধর আর পরিবারও নাই। বহু বছর ধরে ওইখানে আমি থাকি। আমি মানুষকে ভয় দেখাই, এটা সত্য, কিন্তু বড় কোনো ক্ষতি করেছি এই নজির পাওয়া যাবে না। তখন হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম, তুই এই গরিব মানুষটার দুটো গরু কেন মারছিস বল। তখন এই কানাইয়া পেতনি বলতে থাকে, আমি বৃদ্ধা মহিলার রূপ ধরেছিলাম ঠিকই, তবে আমি ওকে ভয় দেখানোর জন্য ওখানে আসি নাই। মূলত হঠাৎ করে সামনে চলে আসছে, আমাকে দেখে ফেলে। আমি রূপ পরিবর্তন করতে পারতেছিলাম না ওই সময়ের জন্য, যেহেতু ওর কাছে আলোও ছিল, আর আমি ইচ্ছা করে ওকে দেখা দেই নাই। তখন কিছু নিয়ম অনুযায়ী আমি ওর কাছে সাহায্য চাই। ও যদি একটু সাহায্য করত, আমি ওকে কিছু করতাম না। তখন ও কি করেছে, ও বুঝে ফেলেছে আমাকে ভয় দেখানোর জন্য সে আগুন জ্বালিয়েছে। আর হুজুর, তুই তো জানিস আমরা জিন জাতিরা এসব আগুন, লোহা এগুলো এড়িয়ে চলি। এগুলো আমাদের শরীরে ভিন্ন রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণে আমি ওর উপর ক্ষেপে যাই। আর ওই সময় ফজরের আজান হয়ে গিয়েছিল বলে ওকে মারতে পারি নাই, তবে ওর গরু দুটোকে মেরে আমি চলে গেছি। তখন হুজুর বলে, কি সুন্দর আলাপ, হ্যাঁ, তুমি ওরে গাড়িতে উঠতে চাইছো, তুমি ওরে কোনো ক্ষতি করতা না, এ সমস্ত গল্প আমাকে বলে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়িয়ে থাকতা, চলে যাইতো, ওর মতো চলে যাইতো। এই বেটা, তুই গাড়িতে উঠতে চাইছিলিস কেন? ওর খাবারের প্রতি লোভে আসছিলিস, এগুলা বলতে লজ্জা পাচ্ছিস না? এখন ভালোই ভালোই বলছি, তুই কিন্তু বড় একটা অপরাধ করছিস। এখন তোর শাস্তি কি হবে তুই বল। তোকে কিন্তু আমি এমনি এমনি ছাড়বো না যে তোকে আমি বলবো তুই ওকে ছেড়ে চলে যা, তা হবে না। তখন নাকি ওই পেতনি বলে যে আমাকে কিছু দিতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাব। হুজুর বলে, অসম্ভব, কিছু তো দেবই না। তুই যে ওর দুটো গরু মারছিস, এর জরিমানা দিয়ে যাবি। 2টা গরু কিনার টাকা দিবি। কখন, কিভাবে দিবি, কোথা থেকে গিয়ে নিয়ে আসবে বল। তুই তো কিছু পাবি না, উল্টো জরিমানা দিবি। বল কিভাবে দিবি। তখন নাকি ওই কানাইয়া পেতনি বলে, আমি কিভাবে দেব এগুলা। তখন বলে, আমি তো জানি না, তুই গরিব মানুষের 2টো গরু মারছিস বিনা অপরাধে, এখন মিথ্যা গল্প আমাকে শোনাচ্ছিস। এখন বল, তুই কি তোর দোষ স্বীকার করে জরিমানা দিবি, নাকি আমি তোকে বন্দি করব। তখন ওই পেতনিটা হুম্বিতুম্বি শুরু করেছে। হুজুর বলে, বুঝছি, আর কোনো কথা হবে না তোর সাথে। তখন হুজুর একটা কাচের বোতল উনি আগে থেকেই রেডি রেখেছিলেন, ওনার কাছে থাকে অবস্থানের বোতল। তো ওই বোতলটা উনি কি করেছেন, এই সোহরাব মিয়ার নাকের কাছে ধরেছেন। জাস্ট 5 কি 10 সেকেন্ড ধরেছেন, বিড়বিড় করে কিছু দোয়া পড়েছেন। এরপর ওই বোতলের মুখটা যেই না লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে সোহরাব মিয়া বৃত্তের মধ্যেই সেন্স হারিয়ে পড়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আল্লাহর রহমতে সোহরাব মিয়ার জ্ঞান ফেরে, উনি একদম স্বাভাবিক। এরপর হুজুর যেটা করে সেটা হচ্ছে এই বোতলটা মাটিতে একদম পুঁতে ফেলেন, কোনো একটা জায়গায় উনি পুঁতে ফেলেছিলেন বলে জানিয়েছেন। এরপর থেকে ওই বট গাছে এই সাদা শাড়ি পরিহিতা ওই নারী অবয়ব, যেটা কানাইয়া পেতনি বা কানাইয়া বুড়ি, তাকে কিন্তু কেউ দেখেনি। তবে বহু আগে দেখা যেত, তো এখনো অনেক মানুষ সেটা বলে, কিন্তু এখন সেটাকে দেখা যায় না। তবে এখন ওই বট গাছে অন্য কোনো পিশাচি নিয়ে এসে ভর করেছে কিনা এই বিষয়ে কিছু জানা যায়নি। এই যে মানসা গ্রাম, এই মানসা গ্রামে জাহিদুল নামে একজন ভাই আছেন। উনি সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, আর সময় পেলে মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরেন। তো একদিন ওনার বন্ধু বান্ধবরা সবাই বলছেন যে, জাহিদুল চল আমরা বিলে গিয়ে মাছ ধরি। তো জাহিদ ভাই বলছেন যে ঠিক আছে চল যাই। তখন ওনারা চিন্তা করছেন শোল মাছ ধরবেন। এই শোল মাছ ধরার একটা পদ্ধতি রয়েছে। দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্যাঙ বড়শিতে গেঁথে তারপর শোল মাছগুলোকে ধরার চেষ্টা করা হয়। এই জাহিদুল ভাই গেছেন বিলে মাছ ধরতে। মাছ ধরতে তো রাত হয়েই গেছে। তো ওনার সাথে যারা গিয়েছেন সবাই ভালোই মাছ পাচ্ছিলেন আর কি। তো রাত তো হয়েছে, এদিকে আরও একটু মাছ পাওয়ার জন্য সবাই আরেকটু বেশি সময় নিতে থাকে। ওনাদের সাথে আরও যারা আসছিলেন তারা বেশ কয়েকজন চলেও গেছেন। জাহিদুল ভাইয়ের সাথে আরও একজন ছিলেন। তো একটা সময় তাদের কাছে মনে হলো এখন টানা বড়শি আছে আর কি। টানা বড়শি কিন্তু রাতের বেলাতেই বাইতে হয়। রাত তখন আনুমানিক 3টে বেজে গেছে আর কি। তো ওনারা তখন বাড়ির দিকে আবার রওনা দিয়েছেন। তো 6 জন, তো 4 জনের বাসা এক জায়গায়, ওনারা একটা জায়গায় তো চলেই গেছেন আগেই।
তো এরপর এই যে জাহিদুল ভাই আর আরেকজনের বাসা আবার একই জায়গায়। তো এই দুইজন আবার মোটামুটি ভালোই মাছ পেয়েছেন। ওরা আসতেছেন, আসতে আসতে এই যে সুরির কাছে যখন আসছেন তখন ওনারা দেখেন, দুইজনই দেখেন একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা হুট করে বলে ওঠে, হ্যাঁ জাহিদুল, মাছ তো ভালোই পেয়েছিস, আমাকে একটা দে না। তখন এই জাহিদুল ভাই বলে ওঠেন, মাছ দেবো মানে? এত কষ্ট করে ধরলাম আর তোমাকে দেবো মানে? ফালতু কথার জায়গা পাও না। তো এই নিয়ে এই মহিলা আর জাহিদুল ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এদিকে হয় কি, জাহিদুল ভাইয়ের সাথে যে আসছে সে আবার জাহিদুল ভাই যে কথা কাটাকাটি করতেছে এই লোক তো বুঝতে পারছে ঘটনাটা কি হচ্ছে। সে যে বলবে জাহিদুল এটা কিন্তু মানুষ না, এই সাহস পাচ্ছে, এই যে দৌড়ে চলে যাবে এই সাহস পাচ্ছে না। সে জাহিদুল ভাইয়ের হাত শক্ত করে ধরে খালি টেনে সামনে নেয়ার চেষ্টা করছে আর বলছে, এই থাম থাম, চল তো বাড়িতে যাই, আর মাছ চাইলে দিয়ে দিত, এত ঝামেলা করিস না। কিন্তু জাহিদুল ভাই এই লোকটার কোনো কথা না শুনে ওই মহিলাকে সমানে গালমন্দ করেই যাচ্ছে, আর ওই মহিলাও তার সাথে তর্কাতর্কি করেই যাচ্ছে। তো এখানে একটা কথা, সেটা হচ্ছে যে একটা পর্যায়ে হয় কি, ওই মহিলাটা সরে চলে যায়। সরে চলে যাওয়ার পর যখন জাহিদুল আরেকটু সামনের দিকে এগিয়েছেন, হঠাৎ করে ওই মহিলার সামনে চলে আসে। তখন ওই মহিলাটা বলে, হ্যাঁ জাহিদুল, এটা কিন্তু সেই সুরি, জানিস তো? আমারে চিনতে পারছিস আমি কে? এতক্ষণ তো সাধারণ মহিলা মনে করে খুব কত কথা বললি, আমারে দে এখন মাছ দে। তখন জাহিদুল ভাই পেয়েছেন এমন ভয়, ওনার সাথে তো আরেকজন আছে, উনিও তো ভয় পেয়েছেন মারাত্মক। জাহিদুল ভাই তখন ওরে আল্লাহরে বলে দিয়েছেন এক দৌড়, আর ওনার সাথে যে আছে উনিও তো তার হাত চেপে ধরে রাখছেন, দুইজনই দৌড় লাগিয়েছেন। তো দৌড় দিয়ে যখন ওই এলাকা পার হয়েছেন, ওনারা দুইজনই প্রথম যে বাড়িটা, ওই বাড়িটার উঠানে গিয়ে ওনারা দুইজনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওই বাড়ির লোকজন বের হয়ে আসছে, বলে কি হয়েছে? তখন বলে এই ঘটনা। তখন ওই বাড়ির লোকজন বলতেছে যে মাছ চেয়েছে, তুমি মাছ দাও নাই, তোমার ব্যাগে মনে হয় একটাও মাছ নাই, খুলে দেখো। সত্যি জাহিদুল ভাই দেখেন যে একটাও মাছ নাই। অনেক সময় শোনা যায় যে মাছের মাথা রয়েছে, কাটা পড়েছে, কিচ্ছু না, মানে মাছই নাই। কি আর করা, এত রাত পর্যন্ত মাছ ধরার জন্য যে কষ্ট করলো সবই বৃথা গেল। ওই বাড়ির কয়েকজন লোকজন মিলে এই জাহিদুল ভাই আর ওনার সঙ্গীকে বাসা পর্যন্ত এগিল দিয়ে আসেন। এটা তো গেল একটা ঘটনা। একবার হয় এই 8 টাকা গ্রামের একটা ছেলে, তার নাম হচ্ছে তানজিম। এই তানজিমের বাবা চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলোর ব্যবসা করত। বিভিন্ন মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এগুলো উনি বিক্রি করতেন। একবার এই তানজিমের বাবা হিন্দু সম্প্রদায়ের একটা যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছেন এগুলোই বিক্রি করতে। তো দেখা গিয়েছে যে উনি বিক্রি করছেন, বেশ ভালোই বেচাকেনা হচ্ছে। কিছু মাল কম পড়ে গেছে, এই মালগুলো লাগবে, মানে অবশ্যই লাগবে, তা না হলে উনি আরও বেচাকেনা করতে পারবেন না। তো এটা কিন্তু অল্প কিছুদিন আগের ঘটনা, এখন যেটা বলছি। তো উনি ফোন করে তার ছেলেকে বলছে যে বাবা এই মালগুলো দিয়ে যা। তখন ওনার ছেলে আবার বাইসাইকেল চালিয়ে বাসা থেকে এই মালগুলো নিয়ে ওনাকে দিয়ে আসছেন। তো তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি, এদিকে বেচাকেনা ভালোই হচ্ছে। তানজিম ভাইয়ের বাবা বলছেন যে বাবা তানজিম, আমার সাথে কিছুক্ষণ দোকানদারি কর, কারণ বাবা একা পারছেন না, একটু কষ্ট হয়ে যাচ্ছে। বেচাকেনা ভালো হচ্ছে, বেচাকেনা ভালো সে তো সবার জন্যই ভালো, ওনার পরিবারের জন্য ভালো। তখন তানজিম ভাই ওনার বাবার সাথে দোকানদারি করতে করতে রাত 9:30 বা 10টা এরকম একটা সময়ের আশেপাশে ঘড়ি কাটা চলে আসে আর কি। তখন তার বাবা বলেন যে বাবারে, তুই এখন বাসায় চলে যা, আমি আরও বেচাকেনা তো করবো, আর এই অনুষ্ঠান শেষ হতে হতে রাত 3টা, 3:30 বেজে যেতে পারে। আমি আর বাসায় যাব না, অত রাত্রেবেলা বাসায় আসবো না, আমি এখানেই থাকবো, সকালবেলা বাসায় যাব, তুই এখন বাসায় চলে যা। তখন তানজিম তার বাইসাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়েছেন। তো আস্তে আস্তে এই সুরির কাছে যখন আসছেন, সে দেখে কে যেন একটা দাঁড়ানো। তখন তানজিম কি করেছে, তার যে স্মার্টফোনটা রয়েছে, স্মার্টফোনের আলোটা সামনের দিকে যখন ধরেছেন কে এটা দেখার জন্য, তখন দেখে তাদেরই এলাকার একটা ছেলে দাঁড়ানো, তার নাম হচ্ছে আব্দুল কাদের। তানজিম বলে, এরে কাদের, এখানে দাঁড়ায় আছিস কেন, বাসায় যাবি? এই সাইকেলের পিছনে বস, আমি নিয়ে যাই। তখন নাকি আব্দুল কাদের বলে, আমি তো বাসায় আছি, তুই আয় আমাদের বাসায়। তখন তানজিম বলে, আরে বেটা মজা করিস না, রাত অনেক হয়েছে, তুই আসলে না হলে কিন্তু আমি গেলাম। এই বলে তানজিম কিন্তু সাইকেল চালিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। তো ওই জায়গাটা পার হয়ে যখন লোকালয়ে আসছেন, ওই এলাকায় একটা দোকান আছে, ওই দোকানটাকে সবাই হাসানের দোকান নামে চিনে থাকেন আর কি। তো ওখানে দেখছেন যে ওখানে বসে আছেন সুনীল, এই যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সুনীল, আব্দুল কাদের, মিরাজ, নাইম, এরা বসে আছেন। এরা বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। তখন তানজিম এসে বলে, এরে কাদের, তুই আমার আগে আসলি কি করে? তখন কাদের বলে, আমি তো অনেক আগে থেকে এখানে বসে আছি, সেই হিসেবে তোর আগে আসছি। তখন, আরে না, তোরে দেখলাম ওই সুরির ওখানে, কথাও বললাম। তখন তো এই যে সুনীল ভাই সহ সবাই অবাক হয়ে বলতেছে, আরে কি বলিস, তুই তো সন্ধ্যা থেকে এখানে, আমরা তো এখানেই আছি, আমরা এখানে বসে গল্প করছি, গেমস খেলছি। তখন ওই আব্দুল কাদের বলছে, আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই আছি। তখন তো সবাই বুঝতে পারছেন যে এই তানজিম
কোনো খারাপ কিছুর খপ্পরে পড়েছিল, তবে আল্লাহর রহমতে তানজিম ভালোভাবে ফিরে আসতে পেরেছে। তো কয়েক বছর আগের কথা, একদিন দুপুরবেলায় সুনীল ভাই সহ আরও বেশ কয়েকজন মিলে চিন্তা করলেন যে এই গরমে ওনারা আম মাখিয়ে খাবেন। সেই কথা মতো ওনারা 13-14 জন মিলে এই সুরিতে গিয়েছেন আম খেতে। ওখানে আম গাছ আছে, তো ওখানে তো একটা আম গাছ না, অনেকগুলো আম গাছ আছে। তখন কিন্তু কাঁচা আম আর কি ধরেছে এমন একটা সময়। এদিকে বাসা থেকে ওনারা গামলা, তারপর দা, কাঁচামরিচ, লবণ সব কিছু নিয়ে গিয়েছিলেন আর কি। ওনাদের সাথে হোসেন নামে একটা ছেলে ছিল। এই ছেলেটা ছিল গাছে ওঠায় খুবই পারদর্শী। এমন কোনো গাছ নাই যে গাছে উঠে তরতর করে উঠতে পারে না। যদি গ্রামের মধ্যে 2-4 জন লোকের কথা বলা হয় যারা গাছে ওঠায় খুবই পারদর্শী, তার মধ্যে হোসেন একজন। তো হোসেনকে সাথে নিয়ে গেছেন। একটা আম গাছ দেখিয়ে হোসেনকে বলা হলো এই আম গাছে ওঠ। তখন হোসেন আম গাছে উঠল। 2 কি 3টা আম ছিঁড়ে নিচে ফেলেছে, এমন সময় ধপাস করে হোসেন গাছ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। তখন ওনারা সবাই মিলে ধরাধরি করে ফকিরহাট এই উপজেলা হাসপাতাল যেটা, সেখানে নিয়ে যান। তাকে ব্যান্ডেজ করা হয়। হাসপাতালে যে চিকিৎসাটা ছিল, প্রথমে তো এক্সরে করা হয়েছে, তারপর ব্যান্ডেজ করা হয়েছে। তুই ব্যান্ডেজ করানোর পর তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পর এতক্ষণ কিন্তু কিছু জিজ্ঞেস করেন নাই। এরপর সবাই বলছে, এরে হোসেন, তুই গাছ থেকে পড়লি কিভাবে? তখন হোসেন বলে যে সে যখন 2টো আম নিচে ফেলেছেন, তখন কে যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, এই বেটা এখনই চলে যায় এখান থেকে। তখন নাকি হোসেন চিন্তা করছে এটা তার মনের ভুল, কিন্তু পরের বার নাকি আবারও কানের কাছে এসে বলছে, এই তোকে না চলে যেতে বললাম, গেলি না? তখন নাকি হোসেন ঘাটটা ঘুরিয়ে নিচে এই যে সুনীল ভাই সহ যারা আছেন তাদেরকে কিছু বলবেন, এমন সময় তার বুকের উপর মনে হলো কি সজোরে যেন লাথি দিল, আর তখনই সে নিচে পড়ে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে হোসেনের হাত পা তো ঠিক হয়ে যায় মাসখানেকের মধ্যে। কিন্তু এরপরে এই যে সুনীল ভাই সহ ওনার বন্ধু বান্ধবরা কেউই কিন্তু আর কখনো আম খাওয়ার জন্য ওই সুরির আম গাছের দিকে চোখ তুলেও তাকান নাই। সুনীল ভাই বলেন যে এটাই ওনাদের প্রথম যাওয়া ছিল, আর এটাই ওনাদের শেষ যাওয়া। ওনারা বন্ধু বান্ধবরা কেউই আর ওই সুরিতে যান না। আর এই সুরির এখানে ভয় পায় নাই, ওনাদের গ্রামে এমন লোক কমই আছে, কি ছোট বড় কি বৃদ্ধ, প্রায় লোকই ভয় পেয়েছেন ওখানে। কোনো মহিলা যদি একা একা আসে, দিনের বেলাতেও নাকি মনে হয় যে কেউ তার পিছু নিয়েছে, এমন একটা অবস্থা। পুরুষ লোক হলে পারে এরকমটা কম হয় দিনের বেলাতে, মহিলা মানুষ একা একা আসলে এই সমস্যাটা কিন্তু দিনের বেলাতেই হয়। এরকম নাকি অসংখ্য ঘটনা রয়েছে এই সুরিকে কেন্দ্র করে। তো আমরা তো এটা লোকেশনও বিস্তারিতভাবে বলে দিয়েছি, কেউ চাইলে ওই জায়গায় গিয়ে দেখে আসতে পারেন এই জায়গাগুলো। আর সুনীল ভাই বলেছেন যে উনি সুরির ছবি এবং ভিডিও খুবই তাড়াতাড়ি আমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আমরা সেগুলো আমাদের পেজ এবং গ্রুপে আপলোড করব। ধন্যবাদ জানাচ্ছি সুনীল ভাইকে। আর আমাদেরকে আরও একজন ঘটনা পাঠিয়েছেন যিনি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে এবং আপনাদের কাছে আরও অনেক ঘটনা পাবো। সুনীল ভাই, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আপনার গ্রামকে দারুণ 2টো ঘটনা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডটি ধৈর্য ধরে পুরোটা সময় আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য। আজকের এপিসোড থেকে বিদায় নিব। আগামীকাল আফনানস ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুজডে এপিসোডে নতুন আরও একটি ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন। তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার কোনো এক গ্রামে। যার সাথে ঘটেছিল ওই সময় তার বয়স আনুমানিক 20 বছর ছিল। ওনার নাম মনির। মনিরের মায়ের বিয়ে হয়েছিল নারায়ণগঞ্জ জেলায়। মনির একমাত্র সন্তান ওই পরিবারের। মনিরের বাবা মারা যায় মনিরের 3 বছর বয়স তখন মনিরের বয়স যখন 15 কি 16 বছর, এই পর্যন্ত মা তাকে নিয়ে নারায়ণগঞ্জের তার যে স্বামীর বাড়ি সেখানেই থেকেছেন। পারিবারিক সমস্যার কারণে 2015 সালে মনিরের মা মনিরকে নিয়ে ভালুকা তার বাবার বাড়ি এসে বসবাস শুরু করেন। মনিরের নানা নানি বেঁচে নেই। বাড়িতে তার এক মামার পরিবার আর মনিরের মা, ওনারা থাকছেন। গরিব পরিবারই বলা চলে। মনিরকে স্থানীয় এক ইট বাটায় সেখানে কাজে লাগিয়ে দেওয়া হয়। সেখানকার মালিককে অনুরোধ করে একটা কাজ দিয়ে দেওয়া হয় আর কি। মনিরের আচরণ, কাজের দক্ষতা এবং বিশ্বস্ততায় ইটবাটার মালিক মনিরকে 2 বছরের মধ্যে ইটবাটার ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। ইট ভরার দায়িত্বে থাকাকালীন মনির মাটি কাটার মেশিন, যেটাকে আমরা এক্সকাভেটর বলি, অনেক জায়গায় এটাকে ভেকু গাড়ি বলে, তো এই জিনিসটা চালানো, রক্ষণাবেক্ষণ, এই জিনিসটা খুব ভালো করে শিখেছিল। মনিরের শখ বা লক্ষ্য ছিল এটা মূলত, কারণ এই এক্সকাভেটর মেশিন বা ভেকু মেশিন যারা অপারেট করে তাদের বেতন কিন্তু বেশ ভালো।
ইটভাটার ম্যানেজারের বেতনের থেকে এই ভেকু মেশিন বা এক্সকাভেটর মেশিন অপারেটরের বেতনটা কিন্তু বেশি। তো মনির মামার বাড়ি থাকে, নিজের একটু জমি কিনে নিজের বাড়ি নির্মাণ সহ অনেক দায়িত্ব কিন্তু মনিরের ওপর। মনির ছোটবেলা থেকেই অত্যন্ত দায়িত্বশীল ছেলে। মনির অল্প দিনে এত দক্ষ ভেকু অপারেটর হয়ে যায় যে মনিরের নাম আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মনিরের কাঁধে তো অনেক দায়িত্ব, তাই মনির একসময় ইটভাটার চাকরি ছেড়ে ভেকু অপারেটর হিসেবে কাজ শুরু করে। মনির 2018 সালে মামার বাড়ির কাছে একটু জমি কিনে বাড়ি নির্মাণ করে ফেলে। সময় 2019। মনির ভালুকার এক মালিকের এক্সকাভেটর মেশিন চালায়। মালিকের বেশ কয়েকটি এই মেশিন সহ কিছু ট্রাক রয়েছে। মনিরের এই ভেকুর মালিক একটা বড় কাজের অর্ডার পায়। ভালুকা উপজেলায় একটা বিল লিজ নিয়েছে একটি অ্যাগ্রো কোম্পানি। সেই বিল ভেকু দিয়ে মাটি খনন করে মাছের পুকুর তৈরি করতে হবে। মোটামুটি 1-1.5 মাসের মাটি কাটার কাজ। চুক্তি অনুযায়ী 2টি ভেকু দিয়ে কাজ শুরু করা হয়। প্রতি ভেকু মেশিন অপারেট করতে 2 জন অপারেটর লাগে, একজন দিনে একজন রাতে। এইভাবে ভেকু বা এক্সকাভেটর মেশিন তারা চালায়। এছাড়াও একজন হেল্পার নিযুক্ত ছিল 2 ভেকু মেশিনের জন্য। কাজ চলাকালীন 7ম বা 8ম দিন মনিরের ডিউটি পড়ে রাতের বেলা। মনির রাত 8টায় ডিউটি শুরু করে। রাত 11:30 বা 12টার দিকে 2 ভেকু অপারেটর এবং হেল্পার একসাথে বসে রাতের খাবার খায়। সবাই যার যার যে টিফিন ক্যারিয়ার যেটাতে করে খাবার নিয়ে এসেছিল সেটা খুলে খাবার শুরু করেছে। তো খাবার শেষ করে 3 জন হেঁটে কিছুটা সামনে একটা ইটভাটার কাছে যায়। ইটভাটার সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাবে এবং রাতের খাবার জন্য পান, সিগারেট এগুলো কিনে আনবে। কাজ শুরু করার পর থেকে প্রতিদিনই এই দোকানে আসে তারা। রাত 12টার পর দোকান বন্ধ করে দেয়। প্রতিদিনের মতো তারা চা খেয়ে পান সিগারেট কেনে। বিলে ফিরে এসে ভেকু বা এক্সকাভেটর স্টার্ট করে মাটি কাটা শুরু করে দেয়। মনিরের ভেকু থেকে অন্য ভেকু আনুমানিক 250 মিটার দূরে মাটি কাটছে। মনিরের আশেপাশে ওই ইটভাটা ছাড়া কোনো বসত বাড়ি নাই। সবাই সবার মতো কাজ করছে। রাত তখন 2টো কি 2:30 বাজে। মনির এই ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে। ভেকু মেশিনের সামনের যে অংশটা থাকে এই অংশটা দিয়ে মাটিতে চাপ দিয়ে মাটি কাটা হয়। মনির লক্ষ্য করে মাটির নিচে কোনো গাছের গুড়ি বা ইট জাতীয় কিছুর সাথে এই অংশটা বেঁধে যাচ্ছে। ভেকুর ওই অংশটা কোনো মতেই মাটির নিচে ঠুকছে না। বেশি প্রেসার দিলে মেশিনের হাইড্রোলিক ফেটে যেতে পারে। তাই মনির ওই জায়গা থেকে সরে পাশে মাটি কাটা শুরু করে। কিছুটা মাটি কাটা হয়ে গেলে মনির ভেকু থেকে নেমে ওই জায়গায় দেখতে যায়। ভেকুর সামনে পাওয়ারফুল হেডলাইট জ্বলছে। মনির নেমে ওইখানে হাত দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেল পুরাতন মরচে ধরা ধাতব বস্তু জাতীয় কিছু একটা ওখানে আছে। দৃষ্টিতে দেখতে অনেকটা ডিপ টিউবওয়েলের পুরাতন পাইপের মতো মরচে ধরা। যেহেতু পাশের মাটি কাটা হয়ে গেছে, মনির পুনরায় ভেকুতে বসে চাপ দিয়ে অনেকটা মাটি সহ ওই জিনিসটা তুলে পাশের মাটির স্তূপের উপর রাখে। আশেপাশের মাটি যেহেতু কেটে ফেলেছিল, যার কারণে ওই জিনিসটা অনেকটাই আলগা হয়ে গেছে বা মাটির ওই জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণেই সে ওই সময় এই কাজটা করতে পেরেছিল। মনির আবার ভেকু থেকে নেমে মাটির স্তূপের কাছে গিয়ে দেখে একটা ধাতব মরচে ধরা বক্স জাতীয় জিনিস। আকারে তেমন বড় না, অনেকটা খাবার আনার যে টিফিন ক্যারিয়ার ওরকম সাইজের আর কি। জিনিসটা কি মনির পর্যবেক্ষণ করে বুঝল না। বস্তিটির একপাশে ঢাকনা ছিল ঠিক টিফিন ক্যারিয়ারের মতো। তো অনেকদিন মাটির নিচে থাকার কারণে এই মোর্চা পরে ঢাকনা একেবারে সিল হয়ে গেছে, অর্থাৎ একদম আটকে গেছে। আর জিনিসটার ওজন 1-1.5 কেজির মতো হবে। মনিরের খুব আগ্রহ হয় এটা খোলার জন্য। মনির ব্যস্ত হয়ে পড়ে কাজ রেখে যেটা খুলতেই হবে। ভেকু মেশিনের ভেতর থেকে স্ক্রুড্রাইভার ও হাতুড়ি বের করে মনির খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। মাটির নিচে থাকতে থাকতে মোর্চা পড়ে এমন হয়ে গেছে যে কোন দিকে যে বস্তুটির আসলে খোলার মুখ এটাই বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তারপরও মনির বুঝতে পেরেছিল যে এই সাইডটা দিয়ে হয়তোবা খোলা যাবে। মনির একবার জিনিসটাকে সমতলে রেখে ভেকু মেশিনে উঠে ভেকু মেশিন দিয়ে চাপ দেয়। এতে করে জিনিসটা দুমড়ে মুচড়ে যায়। মনির আবার ভেকু থেকে নেমে জিনিসটা কি অবস্থায় আছে এটা দেখার জন্য গেলে সে দেখে যে জিনিসটা একদম দুমড়ে মুচড়ে গেছে ঠিকই, কিন্তু জিনিসটা ভাঙেনি। এবার মনির সাবেলের মতো মোটা ভারী একটা লিভার এনে কয়েকবার আঘাত করে। একসময় ওই জিনিসটার এক সাইডে ফেটে ভেঙে যায়। ওই সময় মনির দেখল একটা কুণ্ডলি পাকানো কালো জমাট বাঁধা ধোঁয়া ওই জিনিসটা থেকে একটা ফস শব্দ করে বের হলো। এরপর বের হবার পর যেটা হলো, ওই জিনিসটা একটু মেঘের মতো শূন্যে ভাসমান থাকলো। এরপরে আস্তে করে বাতাসে মিলিয়ে গেল। মনির ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। মনিরের মনে হলো এটা মুক্তিযুদ্ধকালীন বা ব্রিটিশ সময়ের কোনো বোমা জাতীয় কিছু নয়। তো হতে পারে এটা বোমা জাতীয় কিছু এই কারণে ওটার মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়েছে, ওর মধ্যে যেই গান পাউডার রয়েছে বা যেই ধরনের এক্সপ্লোসিভ জিনিসগুলো থাকে এটা থেকে হয়তোবা ধোঁয়া সৃষ্টি হয়েছে, এমন হতে পারে। সে এরকমই মনে করেছে। মনির টর্চ লাইটের আলো দিয়ে ইশারা দিয়ে পাশের ভেকু মেশিন অপারেটরকে ডাক দেয়। মনির এবং ওই ভেকু অপারেটর আর হেল্পার 3 জন মিলে জিনিসটা পর্যবেক্ষণ করে। খনন করা পুকুরের একপাশে জিনিসটা রেখে যায়। এরপরে যে যার কাজে লেগে যায়। আবার এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল, কোনো অস্বাভাবিকতা কারো চোখে পড়েনি বা দ্বারা কোনো কিছু মনেও করেনি। চারদিক নিস্তব্ধ, গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন। ইটভাটায় শ্রমিকরা কাজ করছে, আর এদিকে বিলের মধ্যে 2টি ভেকু মেশিন মাটি কেটে যাচ্ছে প্রতিদিনের মতো। মনিরের ভেকু একটা পুকুরের আনুমানিক 3 ফিটের মতো খনন করেছে। ভেকু দিয়ে মাটি তুলে পুকুরের চারপাশে রাখা হচ্ছে। সকালে আবার বুলডোজার দিয়ে মাটি টেনে পাড় নির্মাণ করা হবে। পুকুরের চারপাশ মাটি রাখতে রাখতে বেশ উঁচু হয়ে গেছে, আবার পুকুরও 3 ফিট খনন হয়ে গেছে।
অপর ভেকু অপারেটর দূর থেকে শুধু মনিরের ভেকুর হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। মনির মাটি কাটার এক পর্যায়ে লক্ষ্য করে বাম দিকের পাশ থেকে স্তূপ করে রাখা কিছু মাটি নিচে পড়ে গেল। যেহেতু কাটা আলগা মাটি, তাই এভাবে পড়ে যাওয়া নতুন কিছু না। এ ধরনের বিষয়ের সাথে সে অভ্যস্ত। তাই মনির ভেকু ঘুরিয়ে পুনরায় পড়ে যাওয়া মাটি ওপরে তুলে তার উপর ভেকু দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিয়ে আবার আগের জায়গায় কাজ শুরু করেছে। কিছুক্ষণ পর আবার মাটি ওই একই জায়গা থেকে নিচে পড়ে গেল। মনির দ্বিতীয়বার মাটি তুলে চাপ দিয়ে বসিয়ে কাজ করছে আপন মনে। মিনিট 5 পর আবার ওপরের ওই একই জায়গা থেকে ধপাস করে মাটি নিচে পড়ে গেল। মনির ভেকু মেশিনের স্টার্ট থামিয়ে নিচে নামে দেখতে যে ঘটনাটা কি, কেন বারবার ওখান থেকে মাটি পড়ে যাচ্ছে। মনির পুকুরের নিচ থেকে ওঠে ওই স্তূপ করে রাখা মাটির ওপরে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। দেখল যে এখানে কোনো সমস্যা নাই, মাটি এমনিতেই গড়িয়ে পড়ছে। ভেকু দিয়ে আবার তুলে ভালো করে চেপে বসাতে হবে। বারবার এমন হলে তো সময় মতো কাজ হবে না, কারণ তাকে দিনের একটা নির্দিষ্ট সময় কতটুকু কাজ করতে হবে এটারও পরিকল্পনা থাকে। আবার রাতে কতটুকু কাজ আগাতে হবে এটারও কিন্তু পরিকল্পনা থাকে। মনির তুলে রাখা আলগা মাটি থেকে নিচে নামতেই হঠাৎ একটা হুড়মুড় শব্দ শুনে ওপরের দিকে তাকাতেই দেখে বিপুল পরিমাণ মাটি তার দিকে ধেয়ে আসছে। এতটাই মাটি ছিল যে মনির যদি ওই সময় ওপরের দিকে না তাকাতো সে নির্ঘাত বিপুল পরিমাণ মাটির নিচে পড়ে যেত, আর তার বডিটাও খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতো। আর মনির মারা গেলেও তাকে আসলে খুঁজে বের করাটা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যেত, কারণ এত পরিমাণ মাটি এটার নিচে চাপা পড়লে কারো বেঁচে থাকার তো কথাই না, এমনকি তাকে খুঁজে পেতেও কীরকম বেগ পেতে হয়। এই ধরনের ডেড বডি যারা উদ্ধার করে, বিশেষ করে এই ভূমিধসের কারণে বা পাহাড় ধসের কারণে যখন কোনো মানুষজন তার নিচে চাপা পড়ে, এই ডেড বডিও কিন্তু পাওয়া মুশকিল হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, সে যেহেতু একটু সতর্ক হয়ে গিয়েছিল, কিছুটা সরে গিয়েছিল, তবে এর মধ্যেই কিন্তু তার শরীরে পড়ে মাটি এসে পড়েছে। এখানে আমরা ফিরে যাব দ্বিতীয় ভেকু চালকের কাছে। মনির যখন আলগা মাটির স্তূপের উপরে উঠে টর্চ জ্বালিয়ে দেখছে, তখন দূর থেকে ওই দ্বিতীয় ভেকু চালক এটা কিন্তু দেখেছে। সে ভেবেছে ঘুম পেয়েছে, তাই হয়তো কাজ থামিয়ে পান সিগারেট খাচ্ছে মনির। সে নিজেও কাজ গুছিয়ে ভেকুর স্টার্ট বন্ধ করে নেমে আসে মনিরের কাছে। একটু পান সিগারেট খেয়ে আলাপ আলোচনা করে আসি, এই চিন্তা থেকে আর কি। দ্বিতীয় ভেকু চালক তুলে রাখা আলগা মাটির কাছে এসে দেখে মনির নেই। সে খেয়াল করে যে নিচে মাটিতে টর্চ লাইট পড়ে আছে এবং লাইট জ্বলছে। তাই দ্বিতীয় ভেকু চালক দ্রুত নিচে নেমে দেখে মনির মাটিতে চাপা পড়ে আছে আর তার পাশে টর্চ লাইট জ্বলছে। তার বর্ণনা অনুযায়ী মনিরের মাথাটা শুধু বাইরে ছিল আর সমস্ত শরীর মাটির নিচে চাপা পড়া। মনির মুখ দিয়ে কথা বলতে পারছে না, শুধু একজনের গোঙানির মতো আওয়াজ করছে। অনেক কষ্ট করে একাই ওই দ্বিতীয় ভেকু চালক মনিরকে মাটি থেকে বের করে। মনিরকে কাঁধে কাঁধ মিলিয়ে ধরে হেঁটে হেঁটে ইটভাটার দিকে নিয়ে যায়। ইটভাটায় আনার পর এগ্রো ফার্ম মালিক এবং মনিরের যেই ভেকু মালিক, এই দুজনকে ফোন করে খবর দেওয়া হয় এই ঘটনা ঘটেছে। তখন ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাস। ভেকু মালিক মনিরকে দ্রুত ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন। ইটভাটার ট্রাকে করে মনিরকে ভালুকা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। ততক্ষণে ভেকু মালিক এবং এগ্রো ফার্মের ম্যানেজার সহ অনেকে হাসপাতালে চলে এসেছে। ডাক্তার জানান ওপর থেকে মাটি পড়ে চাপা পড়ার কারণে বুকে মারাত্মক আঘাত পেয়েছে, যার কারণে সে এখন কথা বলতে পারছে না। অবশ্য একদিন পরে মনিরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় এবং উপদেশ দেওয়া হয় 1 মাস কাজ করা যাবে না, রেস্টে থাকতে হবে এবং জোরে কথা বলা যাবে না। সে বাড়িতে যাবার পরপরই লকডাউন শুরু হয়ে যায়। চিন্তা ছিল যে লকডাউন যখন তুলে নেবে তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাতে হবে, এরকমই চিন্তা করা হয়েছিল আর কি। এদিকে দেশে লকডাউন চলছে, মনির বাড়িতে আছে, লকডাউনও উঠছে না, বের হতে পারছে না। শরীর স্বাভাবিক হলে সে তো কাজে যোগদান করবে, এমনই তো পরিকল্পনা, কিন্তু ব্যাপারটা আসলে সেভাবে হয়নি। মাসখানেক পর মনিরের পরিবার থেকে ভেকু মালিকের কাছে ফোন দিয়ে এক অদ্ভুত তথ্য জানানো হয়। মনিরের বাড়ি থেকে ভেকু মালিককে জানানো হয় যে মনির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মনির নাকি পাগল হয়ে গেছে। মনির হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, গলার কণ্ঠস্বর পাল্টে গেছে, যাকে পায় তাকেই আক্রমণ করে মারার চেষ্টা করে এবং নিজের শরীর নিজেই কামড়ে ছিঁড়ে ফেলছে। এই করছে আর কি। মনিরকে ঘরে বেঁধেও রাখা হয়েছে। পরদিন ভেকু মালিক আর এই যে জিল্লুর রহমান ভাই, যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তো ওনারা 2 জন সহ আরও 1 জন, 3 জন মনিরকে দেখতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, এই 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু মনির চেনে জানে, বিশেষ করে জিল্লুর রহমান ভাইকে এবং এই ভেকু মালিককে। বাকি 1 জন ছিল জিল্লুর রহমান ভাইয়ের বড় বোনের হাজব্যান্ড। মনির কিন্তু তাকে চেনে না, এমনকি কোনোদিন দেখেও নাই।
তো ওনারা বাড়িতে গিয়ে দেখেন যে মনিরকে একদম খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে একটি ঘরে। ঘরে যে আটকে রাখা হয়েছে বিষয়টা এরকম না, ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তো এই কয়দিনে মনিরের শরীর একদম কঙ্কালের মতো হয়ে গেছে। তো ওনারা যখন ঘরে ঢুকেছেন তখন মনির এই জিল্লুর রহমান ভাইয়ের বোনজামাইকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোর বাপ তো মরছে সাপের কামড়ে, তুইও তো দেখছি সাপের হাত পা দেখে ফেলেছিস রে। মনিরের গলার কণ্ঠস্বর একটু ভাঙা, বেশ অন্য রকমের ছিল ওই সময়। মনির চিল্লাচিল্লি চেঁচামেচি এগুলো করতে করতে গলা ভেঙে গেছে। এদিকে জিল্লুর রহমান ভাইয়ের বোনজামাইয়ের নাম ছিল রফিকুল। মনির কি করে তার নাম জানে এটা তো ওনারা ওই সময় বুঝতে পারেনি, কারণ সে কিন্তু নাম ধরে ডেকেছিল। রফিকুল ভাই সামান্য সময় পরে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে একা বসে থাকেন। আরেকটা ব্যাপার, ওনারা মনিরের রুমে ঢোকার পর বাইরের থেকে বেশি গরম অনুভূত হয়েছে, আর ঘরে বিদঘুটে ব্যাপক গরম আর একটা দুর্গন্ধ। ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ঘরের জানালা বন্ধ ছিল। মনির অসুস্থ হওয়ার পর থেকে নাকি আলো আলো একদম সহ্যই করতে পারে না, আলো সইতেই পারে না। এদিকে ওনারা মনিরের শরীরে হাত দিতেই মনিরের মাথা এদিক সেদিক ঘুরিয়ে ওনাদের হাতে কামড় বসাতে চেয়েছিল। মনিরের হাত পা কিন্তু বাঁধা, শুধু ঘাড় ঘুরিয়ে কামড় দিতে চেয়েছে। পালিত কুকুর বা বিড়ালকে ডাক্তার ইঞ্জেকশন দিতে গেলে সময় সময় কিন্তু এরা এরকম করে, তাদেরকে কিন্তু বেঁধে ফেলা হয়, হাত পা শক্ত করে ধরে রাখা হয়, তারপরে কিন্তু ঘাড় ঘুরিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। মনির তাদের সাথে ঠিক এই কাজটাই করেছে। আরেকটা ব্যাপার, ওনারা মনিরের বাম হাতের বাহুতে কুষ্ঠরোগীর মতো একটা দাগ লক্ষ্য করেন। এরপরে এই জিনিসটা লক্ষ্য করে মনিরের মাকে ওনারা জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। এই দাগটা কিন্তু কোনো ক্ষত বা জন্মগত দাগ ছিল না। কোনো জায়গা যদি ক্ষত হয় সেখানে এক ধরনের দাগ হয়ে যায়, আবার জন্মগত দাগ থাকলেও একটা ব্যাপার থাকে। মনিরের মা জানান যে মনিরের এই সমস্যা শুরু হওয়ার পর থেকেই এই দাগ উঠেছে, আগে এই দাগ ছিল না। ডাক্তার এক ধরনের চর্মরোগ বলে অভিহিত করেছেন, সেটার নামও বলেছেন। সেটা কোন ধরনের চর্মরোগ এটা অবশ্য মনিরের মা বলতে পারেন নাই। তো ওনারা অন্য একটা রুমে এসে বসেন। মনিরের মা ওনাদেরকে সব খুলে বলে যে এই ঘটনা ঘটেছে। তো আজকের মতো এমন আগ্রাসী আচরণ কিন্তু সে আগে করেনি, এটাও মনিরের মা জানান। সে যখন ভালো থাকে তখন আগের মতো স্বাভাবিক আচরণ করে। আমার কি হয়েছে, আমাকে বেঁধে রেখেছো কেন, আমাকে কাজে যেতে হবে, আমার খিদে লেগেছে, স্বাভাবিক কথাবার্তা বলে। তখন খাবার দিলে মনির খায়, কিন্তু হঠাৎ হঠাৎ এমন পাগলামি শুরু করে। মানসিক ডাক্তার দেখানো হয়েছে, ডাবল ডোজের ঘুমের ওষুধ দিলেও কাজ করে না, রাতে ঘুমায় না, শরীর স্বাভাবিক থাকলে দিনের বেলা ঘুমায়। ওনারা মনিরের মাকে সান্ত্বনা দিয়ে আবার আসবো বলে বিদায় নিয়ে চলে আসেন। ওনারা ফিরে আসার 2 দিন পর এই যে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাই ওনাকে ফোন করে জানান যে মনিরের সমস্যা কোনো মানসিক সমস্যা বলে তার মনে হচ্ছে না। ওনারা যাবার পর মনির কিভাবে এই ব্যক্তির নাম জানল, আর এই যে রফিকুল ভাইয়ের বাবা প্রায় 40 বছর আগে মারা গেছেন সাপের কামড়ে, আর মনিরের বয়স তো 25ই হয় নাই। ব্যাপারটা কিন্তু কোনোভাবেই কাকতালীয় হতেই পারে না। তো রফিকুল ভাই জানান যে উনি নিশ্চিত যে এটা জিন ঘটিত কোনো সমস্যা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা যেহেতু চলছে, সেটা বন্ধ না করে একজন ভালো হুজুর বা কবিরাজ দেখানো উচিত। রফিকুল ভাই জিল্লুর রহমান ভাইকে পরামর্শ দেন যে তুমি মনিরের মার সাথে কথা বলো, এই বিষয়টা বলো যে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাতে। জিল্লুর রহমান বলে ভাই ঠিক আছে, এই বলে আরো কয়েকটা কথা বলে ফোনটা রেখে দেন। আর সাথে সাথে মনিরের ভেকু মালিককে ফোন দিয়ে এই ব্যাপারটা জিল্লুর রহমান ভাই বলেন আর কি। সব কিছু শোনার পর ওই ভেকু মালিক ওনাকে ওই দিন রাতে ভেকুর নিচে পাওয়া ওই কৌটার কথাটা জানান। কেননা ওই কৌটার বিষয়টা কিন্তু ওই যে দ্বিতীয় যিনি ভেকু চালক তিনিও পরবর্তীতে শুনেছেন, যার কারণে এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে ওই দ্বিতীয় ভেকু চালকের কাছ থেকে ভেকু মালিকও জেনেছেন। তো ওনারা তো বিষয়টা জানিয়েছেন আর কি। এই বিষয়টা জানার পর জিল্লুর রহমান ভাই যখন উনি ওনার দুলাভাইকে যে রফিকুল ভাইকে ফোন করে এই বিষয়টা যখনই বলেছেন, তখন ওনার দুলাভাই জানান যে তোমার কথা যদি সত্য হয়, অর্থাৎ ওই রাতের যে ঘটনাটা এটা যদি সত্যি এভাবে ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত এটা 100% জিনের সমস্যা। আর ওই কৌটায় কোনো খারাপ জিন বন্দী ছিল, জিন মুক্তি পেয়ে মনিরের ওপর আসর করেছে। জিল্লুর রহমান ভাই রাতে মোটরসাইকেল করে মনিরের বাড়িতে চলে গেলেন। 3 জন ভেকু মালিক, তারপর রফিকুল ভাই আর এই যে জিল্লুর রহমান ভাই, মনির ওই বন্ধ করা রুমে ঘুমাচ্ছে। ওনারা মনিরের মাকে সব কিছু বলার পরও বিশ্বাস করাতে পারলেন না। উনি এসব বিশ্বাসই করেন না।
মনির পারিবারিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কেননা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে মানসিক চাপ এসেছিল, এটা সত্য। বাবা মারা যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্টে লালন পালন করেছেন। কষ্ট তো হবেই, যেহেতু মনির তার চাচাদের কাছে ছিলেন, অর্থাৎ তার মা তার শ্বশুর বাড়িতে ছিলেন, ওখানে তো অনেক ধরনের কথা শুনতে হবে। মানসিক চাপ তো থাকবেই। ছোটবেলা থেকে অনেক অবজ্ঞা অবহেলা সে পেয়েছে, এই বিষয়গুলো তো তার মধ্যে কাজ করেছে। এই কারণেই হয়তোবা মানসিক চাপে ভারসাম্যহীন হয়ে গেছে। সবসময় কিছু একটা করতে হবে, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, নিজেদের একটা থাকার জায়গা করতে হবে, এরকম একটা চিন্তা তো তার মধ্যে ছিলই। তো মনিরের মার ধারণা এই কারণে এটা হয়েছে। আর যখন এই সমস্ত বলার পরও বিশ্বাস উনি করলেন না, এরপর রফিকুল ভাইয়ের বাবার মৃত্যুর কথাও তাকে বলা হলো। এরপর মনিরের মাকে বলা হলো যে ঠিক আছে, ডাক্তারের চিকিৎসাও চলুক, আরেকজন হুজুর আনলে তোর আর ক্ষতি হবে না, সন্দেহ দূর হবে। মনির যেহেতু অনেক দিন ধরে এই মালিকের ভেকু চালায়, তাই এই মালিকের কথাই উনি খুব একটা আর ফাইনালি আপত্তি করেননি। তো এই দিন ওনারা ফিরে আসার সময় ওনাদের সাথে ঘটে একটা দুর্ঘটনা। এটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না। ওনারা রাতে 3 জন মোটরসাইকেল করে ফিরে আসছিলেন। মোটরসাইকেলের স্পিড সর্বোচ্চ 35 কি 40 কিলোমিটার পার আওয়ার ছিল। কারণ ওনারা মোটরসাইকেলে বসে 3 জন মনিরের ব্যাপারে কি করা যায় এসব আলোচনা করছেন। বেশি স্পিডে চালালে ইঞ্জিনের শব্দে আর বাতাসের শব্দে তো কথা স্পষ্ট বোঝা যাবে না। আর গ্রামের একদম পাকা রাস্তা ছিল এটা, আর রাস্তা ছিল আবার ফাঁকা। ওরা 3 জন তখন খেয়াল করেন হঠাৎ একজন বৃদ্ধ রাস্তা পার হতে যখন চাচ্ছিলেন আর কি, তখন ওনাদের মোটরসাইকেলের নিচে পড়ে গেল। আর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওনারা সবাই রাস্তায় পড়ে যান। ওনারা 3 জনই মোটামুটি আঘাত পান, তবে আঘাতগুলো তেমন গুরুতর ছিল না। মোটরসাইকেলের স্পিড কম ছিল, মোটরসাইকেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। তো ওনারা উঠে মোটরসাইকেল তোলার পর ওই বৃদ্ধকে আশেপাশে কোথাও দেখতে পাননি। বৃদ্ধ যেভাবে নিচে এসে পড়েছে তারও তো ওনাদের সাথেই পড়ে যাওয়ার কথা। ওনারা 3 জনই বুঝে নিলেন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। ওনাদের 3 জনের ইন্দ্রিয় তখন একেবারে নিশ্চিত ছিল এটা কোনো দুর্ঘটনা হতেই পারে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়। ওনারা বাইক তুলে দ্রুত চলে এলেন এবং ভালুকায় এসে একটা ফার্মাসিতে আঘাতের স্থান ড্রেসিং করালেন। এই রাতেই এই জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাই, এই যে রফিকুল, এই রফিকুল ভাইয়ের সাথে ঘটে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। রফিকুল ভাই রুমে ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে উনি প্রবল শ্বাসকষ্ট অনুভব করেন। মনে হচ্ছে তার উপর ভারী কোনো কিছু পড়েছে, অর্থাৎ সে কোনো কিছু নিচে চাপা পড়েছে। ঘুমের মধ্যে প্রবল শ্বাসকষ্টে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখেন তার ঠিক বুকের উপর চামড়াবিহীন বামন আকৃতির একটা খাটো মানুষের মতো অবয়ব এই জিনিসটা বসে আছে। চামড়াবিহীন এই কারণে আমরা বললাম, অবয়বের গায়ে মনে হচ্ছে কোনো চামড়া ছিল না। জবাই করার পর ছাগল বা গরুর চামড়া যদি ছিলানো হয় তখন যেমন দেখা যায় ওই রকম ছিল। এই জিনিসটা রফিকুল ভাইয়ের বুকের উপর বসে 2 হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা করছে। অবয়বের মাথায় চুল ছিল না, মাথায় ছাগলের মতো 2 ছোট ছোট শিং ছিল, আর একটি চোখ ছিল ঠিক কপালের মাঝখানে। সাধারণ মানুষের চেয়ে প্রায় 2 গুণ বড় ছিল খালি মুখমণ্ডলটা, আর মোটা মোটা 2 ঠোঁট। কিন্তু বডিটা কিন্তু বামন। মুখ থেকে ঘন কালো পোড়া মোবিলের মতো তরল গড়িয়ে পড়ছে রফিকুল ভাইয়ের শরীরে। রফিকুল ভাই কোনো মতেই শব্দ করতে পারছেন না, শুধু মৃগী রোগীর মতো বিছানায় হাত পা ছটফট করছেন আর কি। প্রাণীটা রফিকুল ভাইয়ের কানের কাছে মাথা ঝুঁকিয়ে বলে, কাজটা ঠিক করিসনি বাপের কাছে, যাওয়ার সময় কিন্তু তোর হয়ে গেছে রে। এদিকে রফিকুল ভাইয়ের ছটফটানি টের পেয়ে ওনার পাশে থাকা ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তো ওনার স্ত্রী ঘুম থেকে জেগে রফিকুল ভাইয়ের বুকের উপর এই জিনিসটাকে দেখতেও সে পায়। আর এটা দেখতে পেয়ে উনি তো পান মারাত্মক ভয়। উনি গলা ফাটিয়ে দেন এক চিৎকার, আর চিৎকার দিয়ে ওইখানেই ওই বিছানায় শোয়া অবস্থাতে উনি অজ্ঞান হয়ে যান। সাথে সাথে নাকি ওই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। এদিকে বাসার সবাই এসে দরজায় নাড়তে থাকে, কি হয়েছে, কি হলো? তো রফিকুল ভাই কিছু সময় পর একটু স্বাভাবিক হয়ে উঠে দরজা খুলে দিয়ে দরজার সামনে ধপাস করে পড়ে যান। বাড়ির সবাই এই রুমে আসার পর সবাই একটা গরম, একটা কুমোট আবহাওয়া আর একটা মিশ্র রকমের উৎকট গন্ধ পান। এদিকে এই জিল্লুর রহমান ভাইয়ের বোন আর
এই রফিকুল ভাই একটু স্বাভাবিক হওয়ার পর জিল্লুর রহমান ভাইয়ের বোনের আবার পরে জ্ঞান ফেরত আসছিল আর কি। ওনাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছিল। যখন একটু স্বাভাবিক হয়েছেন তো দেখা গেল যে রফিকুল ভাইয়ের শরীরে, বিশেষ করে বুক এবং পেটে ওই অবয়বের মুখের যে লালাটা পড়েছিল, এই লালা কিন্তু তখনও ছিল, ভেজা ছিল, এবং এই লালা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ যখন বুঝতে পারল, ওনারা যখন বলেছেন এই ঘটনা, আগে তো বুঝতে পারেন নাই যে এই লালা কোথা থেকে আসলো, এই দুর্গন্ধ কোথা থেকে আসলো। ওনারা যখন বলেন এই ঘটনা, তখন তো বুঝে ফেলছেন যে ঘটনা তো খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। দ্রুত তখন রফিকুল ভাইকে একটু হালকা গরম পানি করে গোসল করানো হয়। খুব সকালে ফজরের নামাজের পর এই জিল্লুর রহমান ভাইয়ের তালই সাহেব, মানে রফিকুল ভাইয়ের বাবা, মসজিদের হুজুরকে ডাক দিয়ে ঝাড়ফুঁক করান। হুজুর সমস্ত কিছু শুনে অতি দ্রুত এই যে মনির ভাই আর রফিকুল ভাইকে একজন ভালো হুজুরের শরণাপন্ন হতে বলেন। আল্লাহর রহমতে ওনারা একদিন পরই ভালুকায় মাদ্রাসায় একজন হুজুরের সন্ধান পান, যিনি এসব কাজ করেন টুকটাক। তো ওনারা কখন আসবেন হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হলেন। এরপর মনিরের বাড়িতে ফোন করেও জানিয়ে দেওয়া হয় যে মনিরকে ওনারা নিয়ে যাবেন সাথে। তারাও যেন যায়, তারাও যাওয়ার ব্যবস্থা করে আর কি সবকিছু। তো মনিরের মা জানান মনিরকে নাকি কোথাও নিয়ে যাওয়ার অবস্থা এখন আর নেই। এখন ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে বাড়িতে, আর মনিরের অবস্থা আরো খারাপ। গতকাল মনিরকে আবার নাকি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, আর এই সমস্ত কথাগুলো আবার ফোন করে যখন হুজুরকে বলা হলো, পরদিন হুজুরকে নিয়ে এসে মনিরের বাড়িতে ওনারা যান। মনিরের বাড়িতে ঢোকার আগে হুজুর কিছু আমল করে নিলেন। মনিরের রুমের দরজায় হুজুর সাথে করে আনা ব্যাগ থেকে আটা বা ময়দা জাতীয় কিছু পাউডার বের করে একটা রেখা টেনে গেলেন দরজার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। রুমের সকল জানালা কিন্তু বন্ধ ছিল আগে থেকেই। হুজুর দরজার বাইরে দাঁড়িয়ে আয়াত পাঠ করা শুরু করলেন। মনির হাত পা বাঁধা অবস্থায় রুমের ভেতরে ফ্লোরে শুয়ে আছে। প্রায় 15 মিনিট পর মনিরের মৃগী রোগীর মতো সারা শরীরে কম্পন শুরু হলো। এদিকে মনিরের মা চিৎকার করে কান্নাকাটি করে ওনাদেরকে এসব বন্ধ করতে বলেন। মনির মারা যাচ্ছে, তাড়াতাড়ি হাত পা খুলে দেওয়া হোক, এরকম কথা বলছেন। মনিরের মায়ের মতো এই যে জিল্লুর রহমান ভাই, তারপরে এই যে ভেকুর যিনি মালিক, ওনারাও এটাই মনে করছিলেন যে এটাই হয়তোবা হবে। রফিকুল ভাইও মনে করছিলেন যে কি যদি করতে আসলাম, যদি কিছু একটা হয়ে যায় তখন তো মনিরের মা আমাদেরকে উল্টো এটা কেসে ফাঁসিয়ে দেবেন, এরকম চিন্তা কিন্তু ওনাদেরও মাথায় ছিল। আর এদিকে আরেকটা ব্যাপারও মাথায় আসছিল ওনাদের, যে মৃত্যুর সময় কিন্তু মানুষ এরকম ছটফট করে অনেক সময়। আসলে কি মনির কি মারা যাচ্ছে, নাকি আসলে কি হচ্ছে? এদিকে হুজুর কিন্তু বলেছিলেন যে শোনো, তোমরা কিন্তু আমার কাজ যখন শুরু হবে এর মধ্যে কোনো রকম বাধা দিতে পারবে না। বাধা দেওয়া একদম কিন্তু নিষেধ। যা হয় হবে, কিন্তু কেউ বাধা দিতে আসবে না। এদিকে উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওই সময় ওনারা মনিরকে কেউ স্পর্শ করেননি। এদিকে হয় কি, এইসব ভাবনার অবসান ঘটিয়ে মনিরের রুমে কিছু একটা ভাঙার বিকট শব্দ, আর মনির একটা চিৎকার দিয়ে একদম চুপ হয়ে যায়। হুজুর আয়াত পাঠ করা থামিয়ে এক গ্লাস পানি চাইলেন। পানিতে ফুঁ দিয়ে দরজার সামনে ওই পাউডার দিয়ে বানানো দাগে পানি ঢেলে দিলেন। দাগটা মুছে গেল। হুজুর আল্লাহু আকবার বলে রুমে প্রবেশ করে ওনাদেরকে হাত দিয়ে ইশারা দিলেন ওই রুমে ঢোকার জন্য। তো ওনারাও প্রবেশ করছেন, জিল্লুর রহমান প্রবেশ করছেন। তো রুমের একটা জানালা কিন্তু এখন খোলা। স্টিলের গ্রিলের জানালার একটা পার্ট বাঁকা হয়ে আছে, মানে মনে হচ্ছে এমন ভারী কিছু এদিক দিয়ে আঘাত করে বেরিয়ে গেছে, ওই আঘাতে জানালার একটা পার্ট বাঁকাই হয়ে গেছে, এমন একটা অবস্থা। এদিকে মনির অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। হুজুর মনিরকে পড়া পানি দিয়ে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরত এলো। মনির সুস্থ স্বাভাবিক কথাবার্তা এবং আচরণ করছে। হুজুর মনিরকে গোসল করাতে বললেন। হুজুর মনিরের বাড়ির চারপাশ ঘুরে বাড়ি বন্ধ করে দিলেন। মনির ও রফিকুল ভাইকে 5 ওয়াক্ত নামাজ এবং বিশেষ একটা আমলের শিক্ষা উনি দেন, এবং পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেন।
এমনকি ওয়াশরুমে গোসল করলেও দরজা খোলা রেখে বাইরে কাউকে পাহারায় বসিয়ে যেন গোসল করা হয়। এই দুইজন আর কি, রফিকুল ভাই আর মনির, এই দুজনের জন্য এই পরামর্শ দিলেন হুজুর। উনি বলে দিলেন আপাতত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা যদি দেখা যায় সাথে সাথে যেন ওই হুজুরকে জানানো হয়। স্থায়ী চিকিৎসার জন্য আরেকদিন আসবেন বলে হুজুর ওনাদেরকে বলে বিদায় নিলেন। হুজুর একটা বিষয় জানিয়েছিলেন। হুজুর জানান একটা শয়তান মারিদ শত শত বছর ধরে ওই কৌটায় বন্দী ছিল। তবে বন্দী থাকতে থাকতে সে অনেকটাই বয়স্ক হয়ে গেছে, তাই আগের মতো শক্তি নেই সেই জিনটার। কোনো বুজুর্গ ব্যক্তি তাকে বন্দী করে মাটিতে পুঁতে রেখেছিল। সে মুক্তি পেয়েই মনিরকে ধরেছে। মনিরকে মেরে ফেললে তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। জিনটার পরিবারের কেউ বেঁচে আছে কিনা এটা হুজুর নিশ্চিতভাবে বলতে পারেনি, আর বেঁচে থাকলেও সে তার পরিবারের সন্ধান এখনো নাকি খুঁজে পায়নি। এই শয়তান মারিদ যতই দুর্বল হোক, এই হুজুর একা কিছু করতে পারবেন না বলে জানান। হুজুর এটাও জানান একে পুনরায় বন্দী করতে হলে আরেকটা মারিদ বা ইফরিত জিনের সাহায্য লাগবে। তাই আপাতত উনি মনির এবং রফিকুল ভাইকে কিছু আমল দিয়ে দেন, যাতে করে ওনারা ওই শয়তান মারিদের দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। হুজুর এটাও জানান যে আমি আমার পরিচিত একজন অভিজ্ঞ রাকির সাথে এই সমস্যা নিয়ে কথা বলবো, আর আমার সাথে সাক্ষাৎ হলে মনির ও রফিকুল এদের সমস্যা নিয়ে আর কোনো আলাপ আলোচনা করা যাবে না। সময় হলে আমি সব জানিয়ে দেব। মারিদকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না যে আমরা কি করব। ও কিন্তু আমাদের উপর নজর রাখছে, তাই আমার সাথে সাক্ষাৎ হলে এটা নিয়ে আর কোনো কথা হবে না। এক পর্যায়ে অবশ্য লোকজন যখন বেড়ে যায়, মনিরকে সবাই বেঁধে ফেলতে আল্লাহর রহমতে সক্ষম হন। এদিকে আশেপাশের বাসাবাড়িতে যারা ঘুমাচ্ছিলেন, তারাও তো ওই মনিরের চিৎকারে মনিরের আত্মীয় বাসায় ছুটে আসেন। গভীর রাতে ডাকাত বা দুষ্কৃতিকারী বাসায় উঠেছে ভেবে মানুষজন তো লাঠিসোঁটা নিয়ে চলে আসছে। পরে অবশ্য তাদের সহযোগিতায় মনিরকে আটকানো হয় এবং তারাও সব বুঝতে পেরে আবার বাড়িতে ফেরত যান। মনিরকে বেঁধে ফেলার পর মনিরের গলায় ওস্তাদ হুজুরের দেওয়া একটা তুসবি পরিয়ে দেওয়া হয়। মনিরকে যারা যারা ধরে রেখেছে ওই সময় বাসায় যারা উপস্থিত ছিল, তারপরে সকলের মৃত বাবা মা, দাদা দাদি যারা ছিলেন আর কি, সবার নাম, ঠিকানা, মৃত্যুর সাল, কেন মরেছে, কি কারণে মরেছে, সব কিছু মুনির নাকি একা একা বলতে থাকে। মুনির তার গলা থেকে তসবি খুলে ফেলতে বলে। এসব শুনে অনেকেই ভয় পেয়ে তসবি খুলতেও চেয়েছিল। সবাই যখন জানল তার অমুক আত্মীয় ওভাবে মরে গেছে, এটা তাদের জানাও ছিল না, তখন তো ভয় পেয়েছে যে সর্বনাশ, তসবি যদি খুলে না দেয়, না জানি আবার কোনো ক্ষতি করে ফেলে রে। এই জন্যই ভয়ে তসবি খুলতে চেয়েছিল। তো মনিরের বলা এ কথাগুলো অলৌকিকভাবে সবার সাথেই আসলে মিলে যাচ্ছিল। মনিরকে দ্রুত ওস্তাদ হুজুরের বাসায় নেওয়া হয়। নেওয়ার আগে সবাইকে জানানো হয়, বিশেষ করে এই যে জিল্লুর রহমান ভাই, ওনাদেরকেও জানানো হয় যে ওনারা কোথায় যাচ্ছেন। এদিকে জিল্লুর রহমান ভাইরা ওনারা কাছাকাছি ছিলেন, তাই ওনারাও সময় মতো পৌঁছে যান। বাসায় ওনাদেরকে বসতে দেওয়া হয়। মনির সহ ওনারা মোট 7 জন ছিলেন। দুপুরের দিকে মনির বাদে সবাইকে খাবার দেওয়া হয়। জোহরের নামাজ ওস্তাদ হুজুরের সাথে মসজিদে ওনারা সবাই আদায় করেন। এরপর বাসায় ফেরত আসেন ওনারা। হুজুরের বাসার কাছেই ছিল মসজিদটা। নামাজ শেষে ওনারা তো আছেনই, ওনাদের সাথে আরও 3 জন ছাত্র, যাদের বয়স 20 থেকে 22 বছর হবে। তো ওনাদের সাথে ওই বাসায় আসেন, অর্থাৎ হুজুর বাসায় আসেন। বাসায় এসে হুজুর রুকিয়া শুরু করেন। তো ওনাদের ভালুকার মাদ্রাসার হুজুর, ওস্তাদ হুজুর এবং 3 জন ছাত্র হুজুরের রুমে মনিরকে নিয়ে রুকিয়া শুরু করেন। ওনারা অন্য রুমে বসা ছিলেন। হুজুরের রুমে ওনাদের প্রবেশ নিষেধ। আপাতত এই বিষয়টা বলে দেওয়া হয় আর কি, রুম থেকে কেউ বের হয়ে এসে ডাক দিলেও ওনারা যেন রুমে প্রবেশ না করেন। আর হুজুরের রুম থেকে সবাই বের হওয়ার আগে ওনাদের বাড়ির বাইরেও কোনোভাবেই যাওয়া যাবে না। যারা যারা বাড়িতে আছেন কেউই বাড়ির বাইরে যাবে না, সোজা কথা। হুজুর রুমের মধ্যে আছেন, যে হুজুররা আছে এর মধ্যে কোনো হুজুর বাইরে বের হয়ে এসে যদি বলেন যে আপনাদেরকে ডাকছে হুজুর, ভেতরে আসেন, যাওয়া যাবে। হুজুররা নিজে থেকে সবাই একসাথে যদি রুম থেকে বের হন, তবেই বুঝতে হবে ওনারা বের হয়েছেন। আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। তো ওস্তাদ হুজুরের রুমের দরজা কিন্তু খোলা ছিল, শুধু পর্দা ছিল দরজার উপরে। ওনার রুমের বাইরে থেকে কোরআন পাঠ করার শব্দ শুনতে পাচ্ছেন। এক সময় ওস্তাদ হুজুরের কণ্ঠ শোনা যায়, কে তুই? পরিচয় দে, ছেলেটিকে কেন ধরেছিস?
এ মনির হুজুরকে উদ্দেশ্য করে বলে, ও তাই না, এত কিছু জানিস, এত কিছু পারিস, তা আমার পরিচয় জানতে চাস কেন? পারলে আমার পরিচয় বের কর রে। কেন ধরেছি তা তো তুই জানিস, আমাকে কেন প্রশ্ন করছিস? ক্ষমতা থাকলে আমার গলা থেকে তোর এই আগুন শিকল সরিয়ে তারপর কথা বল। এভাবে ওস্তাদ হুজুর আর মনিরের কথাবার্তা চলছে, আর ওদিকে কিন্তু কোরআন পাঠ চলছে। ওনারা বাইরে থেকে মনিরের মুখ থেকে এসব শুনে অত্যন্ত লজ্জিত হচ্ছিলেন, ভয়ও পাচ্ছিলেন। একজন বুজুর্গ বয়স্ক ব্যক্তিকে মনির এভাবে কথা বলছে। ওনারা তখনও জানতেন না মনির ভেতর থেকে ওই শয়তান মারিদের সাহায্যে কথা বলছে। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়, মনির ও হুজুরের কথোপকথন। সবশেষে হুজুর মনিরকে উদ্দেশ্য করে বলে, অভিশপ্ত শয়তানের দোসর, তোর শেষ ইচ্ছা থাকলে বল তো আমাকে। তোর সময় শেষ, তোর শেষ একটা ইচ্ছা পূরণ করতে চাই, বল, দ্রুত বল। মনির তাচ্ছিল্য করে উপহাস করে বলে, হরে মোল্লা রে, তুই আমাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখতে পারবি বড় জোর, এর বেশি কিছু করতে পারবি না। হুজুর কথা বলা বন্ধ করে আয়াত পাঠ করতে শুরু করলে হঠাৎ প্রচণ্ড ভূমিকম্প অনুভব করেন ওই বাড়ির সবাই। বাড়িটা থর থর করে কেঁপে ওঠে। শোঁ শোঁ শব্দে হুজুরের রুমের দরজার পর্দাটা বাতাসে ভাসতে লাগল। চারদিকে প্রচণ্ড বাতাস হচ্ছে, এদিকে পাকা মিষ্টি ফলের সুগন্ধির মতো একটা গন্ধ ওনাদের নাকে চলে আসে। রুমের ভেতর কাপড় কাচা শব্দের মতো ধস্তাধস্তি শব্দ হচ্ছে। এবার রুমের ভেতরে এক ভিন্ন কণ্ঠে কোনো সূরা বা কোনো দোয়া তেলাওয়াতের শব্দ ওনারা বাইরে থেকে শুনতে পেয়েছেন। ওনাদের ধারণা এই শব্দ হয়তো এলাকার সবাই শুনতে পাচ্ছে। মাইকের শব্দের মতো জোরালো ছিল কণ্ঠ। রুমের সকলের কণ্ঠে একসাথে আজানের ধ্বনি ওনারা শুনতে পান। ওনাদের মনে অজানা প্রশ্ন আর ভয় তখন কাজ করছে। মুনির কি মারা গেল? কি হচ্ছে মুনিরের সাথে? একসময় ওই প্রবল বাতাসের একটা ঝটকা ওনারা ফিল করলেন, আর ওই ঝটকার সাথে দেখা গেল হুজুরের রুমের পর্দাগা আবার বাতাসে ভেসে নড়ে উঠল। বাড়ি থেকে নিস্তব্ধতা কেটে যায়, আর ওনারা বাইরে যে যানবাহনগুলো চলাচল করছিল, মানুষের কোলাহল, এগুলো শব্দ ওনারা শুনতে পাচ্ছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটল। হুজুর সাথীদের নিয়ে বের হয়ে ওনাদেরকে ডাক দিয়ে রুমে নিয়ে গেলেন। অর্থাৎ ওনারা সবাই মিলে একসাথে বের হয়েছিলেন এবং বলেছেন এইবার সবাই রুমে আসেন। তো ওনারা রুমের ভেতরে মুনিরকে একটা টেবিলের নিচে অজ্ঞান অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। হুজুর এবং ছাত্ররা 1 গ্লাস পানিতে ফু দিয়ে মুনিরের গায়ে ছিটিয়ে দিলেন এবং মুনিরকে সরিয়ে অন্য রুমে নিতে বলেন। হুজুর জানান শয়তান মারিদকে বন্দী করা হয়েছে। মুনির এবং রফিকুল ভাই সংখ্যামুক্ত। তবে মারিদ মুনিরের শরীর দখল করে রাখার কারণে মুনিরের শরীরে অনেক ক্ষতি হয়ে গেছে ইতোমধ্যে। মুনির আগের অনেক স্মৃতি হয়তো মনে করতে পারবে না। শারীরিক সমস্যাগুলো অবশ্য আল্লাহর রহমতে সেরে উঠবে। মুনির ও রফিকুল ভাই ওনারা 2 জন বাকি জীবনটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত মাফিক, শরিয়া মাফিক যেন জীবন যাপন করেন, জিকির আজগার করে সব সময়। আর কিছু কিছু খাবার নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই খাবারগুলো খাওয়া যাবে না। এরপর জিল্লুর রহমান ভাই সহ মনিরের পরিবার ওই দিনই মনিরকে নিয়ে ভালুকায় ফেরত আসেন। 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে মনিরের শারীরিক সমস্যা দূর হয়ে যায়। তারপর মনিরের হাতে যে এক ধরনের কুষ্ঠ রোগের মতো দাগ হয়েছিল সেটাও দূর হয়ে যায়। মনির ফিজিক্যালি ফিট হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে মনিরের আগের শরীর ফেরত আসে। 1 সপ্তাহ না, 1 মাসের মধ্যে আর কি। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে মনিরের মানসিক সমস্যাটা কিছুটা থেকেই যায়। তেমন না, মাঝে মাঝে হয় কি কোনো কথাবার্তা বলছে, হঠাৎ করে কথাবার্তা গুলিয়ে ফেলে, কিছুটা অস্বাভাবিক কথা বলে, আবার ঠিক হয়ে যায়, এইটাই আর কি। মনিরকে বিয়ে করানো হয়েছে 2023 সালে। মনির এখন তার প্রথম চাকরির মালিকের যে ইট ভাটা, ওই ইট ভাটার সামনে নিজের একটা দোকান চালায়। ওখানে 2টি ইট ভাটা আর ফ্যাক্টরি থাকার কারণে মনিরের দোকানটাও আল্লাহর রহমতে খুব ভালোই চলে। মেয়ের আলহামদুলিল্লাহ খুব ভালো আছে।
আছে, রফিকুল ভাইও ভালো আছেন। আর ওই যে মারিদ জিনটাকে বন্দি করা হয়েছে, এই জিনটাকে কিন্তু বন্দি করা হয়েছিল হুজুরের সাথে থাকা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সেই মুসলিম শক্তিশালী ইফরিত জিনের সাহায্যে। তা না হলে ওই মারিদ জিনটাকে কিন্তু বন্দি করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। ওই মারিদ জিনকে নিয়ে পরবর্তীতে কি করা হয়েছে এই বিষয়ে আর বিস্তারিত অবশ্য হুজুর কিছু বলেননি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। প্রিয় লিসেনার্স, দেখুন এই যেই ঘটনাটা ঘটল মনিরের সাথে, আমরা কিন্তু এই ধরনের ব্যাপারগুলোর সাথে যে কোনো সময় পরিচিত হতে পারি। কিভাবে? বিভিন্ন জায়গায় যখন বাড়ির কাজ করা হয়, পাইলিং করা হয়, মাটি খনন করা হয়, তখন কিন্তু অনেক এই টাইপের জিনিস পাওয়া যায়। এমন কিছু মাটির ঘড়া পাওয়া যায়, মাটির কোনো পাত্র পাওয়া যায়, বোঝাই যায় এগুলো অনেক দিনের পুরনো। এটার উপরে কোনো কিছু দিয়ে বাঁধা আছে বা সিলগালা করা আছে। আমরা কিন্তু গুপ্তধন ভেতরে আছে মনে করে খুলে ফেলি, দেখা যায় ওর ভিতরে কিছু পয়সা টয়সাও আছে। তখন আমরা মনে করি হয়তোবা এগুলো গুপ্তধন। কিন্তু এই পয়সা দিয়েও কিন্তু জিন ভেতরে বন্দি করা যায়। একটা জিন বন্দি করার ক্ষেত্রে এক এক ধরনের তরিকা থাকে বা পদ্ধতি থাকে। হতে পারে অল্প কিছু পয়সা দিয়ে ওভাবে বন্দি করা হয়েছে, তো পয়সা তো যে কেউ পেয়ে যেতে পারে ওই জিনিসটা ভেঙে। যেই জিনিসটা বেরিয়ে গেল ওইটা কিন্তু যে কোনোটার ক্ষতি করতে পারে। আমরা কিন্তু এই টাইপের একটা ঘটনা বলেছিলাম, এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য ঘটনা। যখন জিব্রাল্টার প্রণালী তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার হচ্ছিলেন, তার আগে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। উনি ওনার সাথীদেরকে নিয়ে যখন একটা জায়গায় পার হচ্ছিলেন, সেখানে এরকম কিছু ঘড়া দেখতে পেয়েছিলেন বা মাটির পাত্র দেখতে পেয়েছিলেন বা কিছু লোহার পাত্র দেখতে পেয়েছিলেন। তো উনি নিষেধ করেছিলেন। এরপরও একজন সাথী ভুল করে একটার মুখ খুলে ফেলে। সেখান থেকে বিকট চেহারা একটা জিন বের হয়ে আসে এবং সে জানায় তার আরও সাথীরা এখানে বন্দী আছে। তাদেরকে বের করে দেবার অনুরোধ করলেও ওনারা সেটা আর করেননি। আর সেই জিনটা কিন্তু জাহাজের মাস্তুলের ওপরও দীর্ঘ সময় বসেছিল। এরপর একটা সময় ভ্যানিশ হয়ে যায়। সে বারবার অনুরোধ করেছিল, কিন্তু তারা এটা করেননি। এতে অনেক ধরনের বিপদ হতে পারত বলে আশঙ্কা তো থেকেই যায়। এই কারণে এই ধরনের পুরনো কোনো জিনিস যদি বোঝা যায় যে এই জিনিসটা এরকম, এরপর দেখা গেল মাটির নিচ থেকে কোনো কাঁচের বোতল বের হয়েছে, সেটার মুখ আটকানো, তখন কিন্তু আমরা সেটা ভেঙে ফেলি। এমনও দেখা যায় যে নদীতে মাছ ধরার সময় জালে এমন কোনো বোতল উঠেছে যেই বোতলের মুখটা খুব শক্তভাবে লাগানো এবং দেখা যাচ্ছে বোতলের ভেতরে কোনো একটা কাগজ ঢুকিয়ে রাখা, ওটাতে কোনো দোয়া লেখা আছে। তখন কিন্তু আমরা মনে করি যে এটা কি দেখি, একটু খুলে পড়ে দেখি। অনেক সময় এ ধরনের দোয়া কাগজের বোতলে ভরে ওর মধ্যে জিনকে বন্দি করে ওই বোতলটা পানির নিচে ফেলে দেওয়া হয়। ওটা খোলার সাথে সাথে কিন্তু জিনটা মুক্তি পেয়ে যায়। তখন কিন্তু বিপদ আবার আসতে পারে। তাহলে বোঝা গেল যে এই ধরনের কোনো জিনিস যদি আমরা দেখি, এই ধরনের পাত্র দেখি, আমরা হুট করে সেই জিনিসটা খুলব না। বুঝে হোক না বুঝে হোক ভয়ঙ্কর ধরনের বিপদে পড়ে যেতে পারি। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা কোনো জায়গায় ব্ল্যাক ম্যাজিকের হুজুর পরবর্তীতে আসলে কি করেন সেটা আমরা এখন জানাবো। তো হুজুর তার রাকিব বিদ্যার একজন উস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। ওনার বাড়ি গাজীপুর জেলার কোনো একটা স্থানে আর কি। হুজুরও কিন্তু বেশ অভিজ্ঞ একজন মানুষ, উনি তো একজনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছিলেন। উনি সেই ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। ওই ওস্তাদের বাড়ি গাজীপুরের কোনো একটা স্থানে। ওস্তাদ হুজুরের দাদা একজন বুজুর্গ কামেল পীর ছিলেন, অর্থাৎ ওই ওস্তাদ যিনি হুজুর তার দাদা পাকিস্তান আমলের খুবই বিখ্যাত একজন কামেল পীর ছিলেন। তো তার নাম বলে অনেকেই চিনবেন, আমরা তার নামটা বলছি না। ওই পীর সাহেবের সাথে নাকি বন্ধুত্ব ছিল এক মুসলিম ইফরিত জিনের। ইফরিত পীর সাহেবকে ওয়াদা করেছিলেন যে পীর সাহেবের বংশে কোনো কামেল বুজুর্গ ব্যক্তির জন্ম হলে সে তার সাথে বন্ধুত্ব বজায় রাখবেন। তবে ওই ইফরিত জিনকে কিন্তু কোনো ধরনের কোনো বন্দী করা বা তাকে দিয়ে জোর করিয়ে কাজ করানো বিষয়টা এরকম ছিল না। অনেক সময় দেখা যায় যে অনেক জিনেরা বা শক্তিশালী অনেক জিন আছে যারা মুসলিম, তারা ভালো আলেমদের সাথে ওঠা বসা করেন, আলেমদের খেদমত করেন, তাদের কাছ থেকে এলমে দিন শিক্ষা করেন, একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্বের খাতিরে অনেক সময় তারা অনেক কাজ করে দেয় আর কি। এটা কিন্তু জোর করে কোনো কাজ করানো না।
সমস্যা হলো কি যে পীর সাহেব মারা যাওয়ার পর ওই পীর সাহেবের কোনো সন্তান ওই ইফরিত বন্ধুর সাক্ষাৎ পায়নি, অর্থাৎ ওই ইফরিত এসে কারো সাথে আর নতুন করে বন্ধুত্ব করেনি। কিন্তু পীর সাহেবের ছোট ছেলের বড় সন্তান, অর্থাৎ সেই বুজুর্গ কামেল পীরের নাতিন আর কি নাতনি না, প্রায় 100 বছর পর অলৌকিকভাবে সেই ইফরিতের বন্ধুত্ব পেয়েছেন। ইনি হচ্ছেন আজকের ঘটনার সেই ওস্তাদ হুজুর। উনি নিজে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। তো যেদিন ইফরিত তাকে প্রথম সাক্ষাৎ দিয়েছিল, হুজুর ইফরিতের আকৃতি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি 1 বছর মানসিকভাবে নাকি অসুস্থ ছিলেন। এর ফলে যে সমস্যাটা হলো আর কি, ওই সাক্ষাতের ফলে উনি দীর্ঘ সময় লেগেছিল, অর্থাৎ এই 1 বছর লেগেছিল তার পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে। অথচ উনি কিন্তু এই ঘটনার আগে কখনো রুকিয়া সংক্রান্ত কাজ করেনি নাই। এই ইফরিতটাই তাকে চিকিৎসা দিয়ে নাকি আল্লাহর রহমতে সুস্থ করে তোলে এবং স্বপ্নযোগে বিভিন্নভাবে তার পরিচয় দিয়ে বন্ধুত্বের ওয়াদা তুলে ধরে। আর এগুলো বলে বলে হুজুরের মন থেকে ওই ইফরিত সম্পর্কে ভয় দূর করে যে আমি তো আসলে আপনার সাথে এইভাবে দেখা করতে চাই নাই, আপনি কিভাবে দেখে ফেলছেন আমি জানি না, আমি আপনার বন্ধু, আপনার ভয়ের কোনো কারণ নাই, কিছু আমল দিয়ে দেন, আপনি এই আমলগুলো করতে থাকেন, আল্লাহর রহমতে এই ভয়ের কারণে যে সমস্যাটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে। তো হয়ও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ইফরিত জিন নাকি একটা ভয়ঙ্কর উঁচু পাহাড়ের আকৃতির বিশাল দানবের আকৃতিতে আসছিল এবং তার চেহারাই নাকি এরকম, মানে তার বডিটাই নাকি এরকম একটা বিশাল পাহাড়ের মতো আর চেহারাটা ভয়ঙ্কর দানবের মতো। সশরীরে হঠাৎ করে দেখে ফেলেছিলেন আর কি। এই কারণেই ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল যে সমস্যাটা তো হয়ে গেছে, সেই চিকিৎসা দিয়েছিল। তো যাই হোক, উস্তাদ হুজুরের পরামর্শ অনুযায়ী মনিরকে গাজীপুরের উস্তাদ হুজুরের কাছাকাছি একটা আত্মীয়ের বাসায় আনা হয় এবং মনিরের বন্দী করা শরীর খুলে দেওয়া হয়, উদ্দেশ্য যাতে করে মারিদ পুনরায় মনিরের শরীরে প্রবেশ করে। বেশি দেরি হলো না, 1 দিন পরে এক রাতে মনিরের শরীরে মারিদ প্রবেশ করে। আত্মীয়ের বাসায় একটা রুমে মনিরদেরকে থাকতে দেওয়া হয়। রুমে 2টি বিছানা ছিল। গভীর রাতে মনির পাশের বিছানার মানুষ সহ খাট উল্টে ফেলে দেয়। ঘুমের মধ্যে খাট সহ ফেলে দেওয়ার কারণে মনিরের মা এবং একজন আত্মীয় মনিরের ফুপু ওনারা বেশ আঘাত পান। ওনারা বয়স্ক মানুষ, তো ওনাদের আত্মচিৎকার এবং মনিরের হুঙ্কারে বাসার সবাই জেগে যায়। সবাইকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটবে, তাই বলে একদম খাট উল্টে ফেলবে, এই 2 জন আঘাত পাবে, এরকম চিন্তা তাদের ছিল না আর কি। তো যাই হোক, ওনারা খুব একটা বেশি আতঙ্কিত হন নাই। ওনারা মনিরের রুমে ছুটে গিয়ে মনিরকে বাঁধার চেষ্টা করেন। মনির পশুর মতো ঘর ঘর শব্দ করছে আর হুঙ্কার দিচ্ছে আর বলছে আমাকে কেউ আটকাতে পারবে না, ওই মোল্লা আমার কিছুই করতে পারবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবো আমি। মনিরের হাতে একা একে সবাই আহত হতে থাকে। এক পর্যায়ে অবশ্য লোকজন যখন বেড়ে যায়, মনিরকে সবাই বেঁধে ফেলতে আল্লাহর রহমতে সক্ষম হন। এদিকে আশেপাশের বাসাবাড়িতে যারা ঘুমাচ্ছিলেন তারাও তো এই মনিরের চিৎকারে মনিরের আত্মীয়ের বাসা ছুটে আসেন। গভীর রাতে ডাকাত বা দুষ্কৃতিকারী বাসায় উঠেছে ভেবে মানুষজন তো লাঠিসোঁটা নিয়ে চলে আসছে। পরে অবশ্য তাদের সহযোগিতায় মনিরকে আটকানো হয় এবং তারা ওসব বুঝতে পেরে আবার বাড়িতে ফেরত যান। মনিরকে বেঁধে ফেলার পর মনিরের গলায় ওস্তাদ হুজুরের দেওয়া একটা তসবি পরিয়ে দেওয়া হয়। মনিরকে যারা যারা ধরে রেখেছে ওই সময় বাসায় যারা উপস্থিত ছিল, তারপরে সকলের মৃত বাবা মা দাদা দাদি যারা ছিলেন আর কি, সবার নাম ঠিকানা, মৃত্যুর সাল, কেন মরেছে, কি কারণে মরেছে, সবকিছু মনির নাকি একা একা বলতে থাকে। মনির তার গলা থেকে তসবি খুলে ফেলতে বলে। এসব শুনে অনেকেই ভয় পেয়ে তসবি খুলতেও চেয়েছিল। সবাই যখন জানলো তার অমুক আত্মীয় ওভাবে মরে গেছে, এটা তাদের জানাও ছিল না, তখন তো ভয় পেয়েছে যে সর্বনাশ, তসবি যদি খুলে না দেয় না জানি আবার কোনো ক্ষতি করে ফেলে রে, এই জন্যই ভয়ে তসবি খুলতে চেয়েছিল। তো মনিরের বলা এই কথাগুলো অলৌকিকভাবে সবার সাথেই আসলে মিলে যাচ্ছিল। মনিরকে দ্রুত উস্তাদ হুজুরের বাসায় নেওয়া হয়। নেওয়ার আগে সবাইকে জানানো হয়, বিশেষ করে এই যে জিল্লুর রহমান ভাই, ওনাদেরকেও জানানো হয় যে ওনারা কোথায় যাচ্ছেন। এদিকে জিল্লুর রহমান ভাইয়েরা ওনারা কাছাকাছি ছিলেন, তাই ওনারাও সময় মতো পৌঁছে যান। বাসায় ওনাদেরকে বসতে দেওয়া হয়। মনির সহ ওনারা মোট 7 জন ছিলেন। দুপুরের দিকে মনির বাদে সবাইকে খাবার দেওয়া হয়। জোহরের নামাজ ওস্তাদ হুজুরের সাথে মসজিদে ওনারা সবাই আদায় করেন। এরপর বাসায় ফেরত আসেন ওনারা। হুজুরের বাসার কাছেই ছিল মসজিদটা। নামাজ শেষে ওনারা তো আছেনই, ওনাদের সাথে আরও 3 জন ছাত্র যাদের বয়স 20 থেকে 22 বছর হবে, তো ওনাদের সাথে ওই বাসায় আসেন, অর্থাৎ হুজুর বাসায় আসেন। বাসায় এসে হুজুর রুকিয়া শুরু করেন। তো ওনাদের ভালুকার মাদ্রাসের হুজুর, ওস্তাদ হুজুর এবং 3 জন ছাত্র হুজুরের রুমে মনিরকে নিয়ে রুকিয়া শুরু করেন। ওনারা অন্য রুমে বসা ছিলেন। হুজুরের রুমে ওনাদের প্রবেশ নিষেধ, আপাতত এই বিষয়টা বলে দেওয়া হয় আর কি। রুম থেকে কেউ বের হয়ে এসে ডাক দিলেও ওনারা যেন রুমে প্রবেশ না করেন। আর হুজুরের রুম থেকে
সবাই বের হওয়ার আগে উনাদের বাড়ির বাইরেও কোনোভাবেই যাওয়া যাবে না। যারা যারা বাড়িতে আছেন কেউই বাড়ির বাইরে যাবে না। সোজা কথা, হুজুর রুমের মধ্যে আছেন যে হুজুররা আছে, এর মধ্যে কোনো হুজুর বাইরে বের হয়ে এসে যদি বলেন যে আপনাদেরকে ডাকছে, হুজুর ভেতরে আসেন, যাওয়া যাবে। হুজুররা নিজে থেকে সবাই একসাথে যদি রুম থেকে বের হন তবেই বুঝতে হবে উনারা বের হয়েছেন। আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। মাসখানেক পর মনিরের পরিবার থেকে ভেকু মালিকের কাছে ফোন দিয়ে এক অদ্ভুত তথ্য জানানো হয়। মনিরের বাড়ি থেকে ভেকু মালিককে জানানো হয় যে মনির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মনির নাকি পাগল হয়ে গেছে। মনির হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, গলার কণ্ঠস্বর পাল্টে গেছে, যাকে পায় তাকেই আক্রমণ করে মারার চেষ্টা করে এবং নিজের শরীর নিজেই কামড়ে ছিঁড়ে ফেলছে। এই করছে আর কি। মনিরকে ঘরে বেঁধেও রাখা হয়েছে। পরদিন ভেকু মালিক আর এই যে জিল্লুর রহমান ভাই যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তো ওনারা 2 জন সহ আরও একজন 3 জন মনিরকে দেখতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, এই 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু মনির চেনে জানে, বিশেষ করে জিল্লুর রহমান ভাইকে এবং এই ভেকু মালিককে। বাকি একজন ছিল জিল্লুর রহমান ভাইয়ের বড় বোনের হাজব্যান্ড। মনির কিন্তু তাকে চেনে না, এমনকি কোনোদিন দেখেও নাই। তো ওনারা বাড়িতে গিয়ে দেখেন যে মনিরকে একদম খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে একটি ঘরে। ঘরে যে আটকে রাখা হয়েছে বিষয়টা এরকম না, ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তো এই কয়দিনে মনিরের শরীর একদম কঙ্কালের মতো হয়ে গেছে। তো ওনারা যখন ঘরে ঢুকেছেন তখন মনির এই জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোর বাপ তো মরছে সাপের কামড়ে, তুইও তো দেখছি সাপের হাত পা দেখে ফেলেছিস রে। মনিরের গলার কণ্ঠস্বর একটু ভাঙা, বেশ অন্য রকমের ছিল ওই সময়। মনির চিল্লাচিল্লি চেঁচামেচি এগুলো করতে করতে গলা ভেঙে গেছে। এদিকে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইয়ের নাম ছিল রফিকুল। মনির কি করে তার নাম জানে এটা তো ওনারা ওই সময় বুঝতে পারেনি, কারণ সে কিন্তু নাম ধরে ডেকেছিল। রফিকুল ভাই সামান্য সময় পরে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে একা বসে থাকেন। আরেকটা ব্যাপার, ওনারা মনিরের রুমে ঢোকার পর বাইরের থেকে বেশি গরম অনুভূত হয়েছে, আর ঘরে বিদঘুটে ব্যাপক গরম আর একটা দুর্গন্ধ। ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ঘরের জানালা বন্ধ ছিল। মনির অসুস্থ হওয়ার পর থেকে নাকি আলো আলো একদম সহ্যই করতে পারে না, আলো সইতেই পারে না। এদিকে ওনারা মনিরের শরীরে হাত দিতেই মনিরের মাথা এদিক সেদিক ঘুরিয়ে ওনাদের হাতে কামড় বসাতে চেয়েছিল। মনিরের হাত পা কিন্তু বাঁধা, শুধু ঘাড় ঘুরিয়ে কামড় দিতে চেয়েছে। পালিত কুকুর বা বিড়ালকে ডাক্তার ইঞ্জেকশন দিতে গেলে সময় সময় কিন্তু এরা এরকম করে, তাদেরকে কিন্তু বেঁধে ফেলা হয়, হাত পা শক্ত করে ধরে রাখা হয়, তারপরে কিন্তু ঘাড় ঘুরিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। মনির তাদের সাথে ঠিক এই কাজটাই করেছে। আরেকটা ব্যাপার, ওনারা মনিরের বাম হাতের বাহুতে কুষ্ঠরোগীর মতো একটা দাগ লক্ষ্য করেন। এরপরে এই জিনিসটা লক্ষ্য করে মনিরের মাকে ওনারা জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। এই দাগটা কিন্তু কোনো ক্ষত বা জন্মগত দাগ ছিল না। কোনো জায়গা যদি ক্ষত হয় সেখানে এক ধরনের দাগ হয়ে যায়, আবার জন্মগত দাগ থাকলেও একটা ব্যাপার থাকে। মনিরের মা জানান যে মনিরের এই সমস্যা শুরু হওয়ার পর থেকেই এই দাগ উঠেছে, আগে এই দাগ ছিল না। ডাক্তার এক ধরনের চর্মরোগ বলে অভিহিত করেছেন, সেটার নামও বলেছেন। সেটা কোন ধরনের চর্মরোগ এটা অবশ্য মনিরের মা বলতে পারেন নাই। তো ওনারা অন্য একটা রুমে এসে বসেন। মনিরের মা ওনাদেরকে সব খুলে বলে যে এই ঘটনা ঘটেছে। তো আজকের মতো এমন আগ্রাসী আচরণ কিন্তু সে আগে করেনি, এটাও মনিরের মা জানান। সে যখন ভালো থাকে তখন আগের মতো স্বাভাবিক আচরণ করে। আমার কি হয়েছে, আমাকে বেঁধে রেখেছ কেন, আমাকে কাজে যেতে হবে, আমার খিদে লেগেছে, স্বাভাবিক কথাবার্তা বলে। তখন খাবার দিলে মনির খায়, কিন্তু হঠাৎ হঠাৎ এমন পাগলামি শুরু করে। মানসিক ডাক্তার দেখানো হয়েছে, ডাবল ডোজের ঘুমের ওষুধ দিলেও কাজ করে না, রাতে ঘুমায় না, শরীর স্বাভাবিক থাকলে দিনের বেলা ঘুমায়। ওনারা মনিরের মাকে সান্ত্বনা দিয়ে আবার আসবো বলে বিদায় নিয়ে চলে আসেন। ওনারা ফিরে আসার 2 দিন পর এই যে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাই ওনাকে ফোন করে জানান যে মনিরের সমস্যা কোনো মানসিক সমস্যা বলে তার মনে হচ্ছে না। ওনারা যাবার পর মনির কিভাবে এই ব্যক্তির নাম জানল, আর এই যে রফিকুল ভাইয়ের বাবা প্রায় 40 বছর আগে মারা গেছেন সাপের কামড়ে, আর মনিরের বয়স তো 25ই হয় নাই। ব্যাপারটা কিন্তু কোনোভাবেই কাকতালীয় হতেই পারে না। হুজুর পরবর্তীতে আসলে কি করেন সেটা আমরা এখন জানাবো। তো হুজুর তার রাকিব বিদ্যার একজন ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। ওনার বাড়ি গাজীপুর জেলার কোনো একটা স্থানে আর কি। হুজুরও কিন্তু বেশ অভিজ্ঞ একজন মানুষ, উনি তো একজনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছিলেন। উনি সেই ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। ওই ওস্তাদের বাড়ি গাজীপুরের কোনো একটা স্থানে। ওস্তাদ হুজুরের দাদা একজন বুজুর্গ কামেল পীর ছিলেন, অর্থাৎ ওই ওস্তাদ যিনি হুজুর, তার দাদা পাকিস্তান আমলের খুবই বিখ্যাত একজন কামেল পীর ছিলেন। তো তার নাম বলে অনেকেই চিনবেন, আমরা তার নামটা বলছি না। ওই পীর সাহেবের সাথে নাকি বন্ধুত্ব ছিল এক মুসলিম ইফরিত জিনের।
ইফরিত পীর সাহেবকে ওয়াদা করেছিলেন যে পীর সাহেবের বংশে কোনো কামেল বুজুর্গ ব্যক্তির জন্ম হলে সে তার সাথে বন্ধুত্ব বজায় রাখবেন। তবে ওই ইফরিত জিনকে কিন্তু কোনো ধরনের কোনো বন্দি করা বা তাকে দিয়ে জোর করিয়ে কাজ করানো বিষয়টা এরকম ছিল না। অনেক সময় দেখা যায় যে অনেক জিনেরা বা শক্তিশালী অনেক জিন আছে যারা মুসলিম, তারা ভালো আলেমদের সাথে ওঠা বসা করেন, আলেমদের খেদমত করেন, তাদের কাছ থেকে ইলমি দিন শিক্ষা করেন, একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্বের খাতিরে অনেক সময় তারা অনেক কাজ করে দেয় আর কি। এটা কিন্তু জোর করে কোনো কাজ করানো না। সমস্যা হলো কি, যে পীর সাহেব মারা যাওয়ার পর ওই পীর সাহেবের কোনো সন্তান ওই ইফরিত বন্ধুর সাক্ষাৎ পায়নি, অর্থাৎ ওই ইফরিত এসে কারোর সাথে আর নতুন করে বন্ধুত্ব করেনি। কিন্তু পীর সাহেবের ছোট ছেলের বড় সন্তান, অর্থাৎ সেই বুজুর্গ কামেল পীরের নাতিন আর কি, নাতনি না, প্রায় 100 বছর পর অলৌকিকভাবে সেই ইফরিতের বন্ধুত্ব পেয়েছেন। ইনিই হচ্ছেন আজকের ঘটনার সেই ওস্তাদ হুজুর। উনি নিজে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। তো যেদিন ইফরিত তাকে প্রথম সাক্ষাৎ দিয়েছিল, হুজুর ইফরিতের আকৃতি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি 1 বছর মানসিকভাবে নাকি অসুস্থ ছিলেন। এর ফলে যেই সমস্যাটা হলো আর কি, ও সাক্ষাতের ফলে উনি দীর্ঘ সময় লেগেছিল, অর্থাৎ এই 1 বছর লেগেছিল তার পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে। অথচ উনি কিন্তু এই ঘটনার আগে কখনো রুকিয়া সংক্রান্ত কাজ করেনি নাই। এই ইফরিতটাই তাকে চিকিৎসা দিয়ে নাকি আল্লাহর রহমতে সুস্থ করে তোলে এবং স্বপ্নযোগে বিভিন্নভাবে তার পরিচয় দিয়ে বন্ধুত্বের ওয়াদা তুলে ধরে, আর এগুলো বলে বলে হুজুরের মন থেকে ওই ইফরিত সম্পর্কে ভয় দূর করে, যে আমি তো আসলে আপনার সাথে এইভাবে দেখা করতে চাই নাই, আপনি কিভাবে দেখে ফেলছেন আমি জানি না, আমি আপনার বন্ধু, আপনার ভয়ের কোনো কারণ নেই, কিছু আমল দিয়ে দেন, আপনি আমলগুলো করতে থাকেন, আল্লাহর রহমতে এই ভয়ের কারণে যেই সমস্যাটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে। তো হয়ও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ইফরিত জিন নাকি একটা ভয়ঙ্কর উঁচু পাহাড়ের আকৃতির বিশাল দানবের আকৃতিতে আসছিল, এবং তার চেহারাই নাকি এরকম, মানে তার বডিটাই নাকি এরকম একটা বিশাল পাহাড়ের মতো, আর চেহারাটা ভয়ঙ্কর দানবের মতো সশরীরে হঠাৎ করে দেখে ফেলেছিলেন আর কি। এই কারণেই ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল যে সমস্যাটা তো হয়ে গেছে, সেই চিকিৎসা দিয়েছিল। তো যাই হোক, ওস্তাদ হুজুরের পরামর্শ অনুযায়ী মনিরকে গাজীপুরের ওই ওস্তাদ হুজুরের কাছাকাছি একটা আত্মীয়ের বাসায় আনা হয় এবং মনিরের বন্দি করার শরীর খুলে দেওয়া হয়। উদ্দেশ্য, যাতে করে মারিদ পুনরায় মনিরের শরীরে প্রবেশ করে। বেশি দেরি হলো না, 1 দিন পরে এক রাতে মনিরের শরীরে মারিদ প্রবেশ করে। আত্মীয়ের বাসায় একটা রুমে মনিরদেরকে থাকতে দেওয়া হয়। রুমে 2টি বিছানা ছিল। গভীর রাতে মনির পাশের বিছানার মানুষসহ খাট উল্টে ফেলে দেয়। ঘুমের মধ্যে খাটসহ ফেলে দেওয়ার কারণে মনিরের মা এবং একজন আত্মীয়, মনিরের ফুপু, ওনারা বেশ আঘাত পান। ওনারা বয়স্ক মানুষ, তো ওনাদের আত্মচিৎকার এবং মনিরের হুঙ্কারে বাসের সবাই জেগে যায়। সবাইকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটবে, তাই বলে একদম খাট উল্টে ফেলবে, এই 2 জন আঘাত পাবে, এরকম চিন্তা তাদের ছিল না আর কি। তো যাই হোক, ওনারা খুব একটা বেশি আতঙ্কিত হন নাই। ওনারা মনিরের রুমে ছুটে গিয়ে মনিরকে বাঁধার চেষ্টা করেন। মনির পশুর মতো ঘর ঘর শব্দ করছে আর হুঙ্কার দিচ্ছে আর বলছে, আমাকে কেউ আটকাতে পারবে না, ওই মোল্লা আমার কিছুই করতে পারবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবো আমি। মনিরের হাতে একা একে সবাই আহত হতে থাকে। কোনো উপকরণ পাই যে মাটির নিচে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ পাওয়া গেছে। এরপর মাছ ধরতে গিয়ে এমন কিছু উপকরণ পাওয়া গেছে, বোঝাই যাচ্ছে এটা ব্ল্যাক ম্যাজিকের উপকরণ। তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কোনো ভালো আলেমের কাছে নিয়ে যেতে পারি, অথবা সেই জিনিসটা ডিস্ট্রয় করে দিতে পারি। তবে দেখা যায় যে অনেক সময় কিছু মাছের সাথে তাবিজ বাঁধা থাকে। সেক্ষেত্রে কিন্তু মাছকে হত্যা করাটা এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওই তাবিজটা খুলে তাবিজটা ডিস্ট্রয় করা গেলে যাকে ক্ষতি করার জন্য এটা করা হয়েছে তিনি হয়তোবা আল্লাহ চাইলে তো মুক্তি লাভ করতে পারেন। তবে এই ধরনের জিনিস পেলে অবশ্যই ভালো কোনো আলেমের সান্নিধ্যে যাওয়া উচিত, যে এখন কি করা যায়। হতে পারে আমরা যেটা ভালো মনে করে করছি এটার ফলাফল হবে খারাপ, আবার যেটা খারাপ মনে করে করছি এটার ফলাফল হতে পারে ভালো। এই জিনিসটা তো আসলে পরিষ্কারভাবে না বুঝলে আমাদের কাজের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না, আবার কারো দ্বারা ভালো হতে পারে। এই জন্য বুঝে করলে জিনিসটা সবচাইতে ভালো হয়, তাতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু আর থাকে না। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি এটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorwithsuman@yahoo.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড থেকে বিদায় নিব। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল লিসেনার
লিসেনারকে যারা ধৈর্য ধরে আজকের এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার, আমি সব সময় বলি, আমি কিন্তু কোনো ভয়েস আর্টিস্ট নই। আমি সাধারণ একজন স্টোরি টেলার, অতি সাধারণ একজন স্টোরি টেলার। আমি অতি সাধারণ একজন স্টোরি টেলার হবার পরও আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার ঘটনা শুনতে চাচ্ছেন। আপনারা আমার ঘটনা শোনেন, আমার কাছে আগ্রহ প্রকাশ করেন যে আপনার ভাই আরও ভালো ভয়ের ঘটনা শুনতে চাই, আরও ঘটনা শুনতে চাই। এটা আমাকে উৎসাহিত করে তোলে। প্রিয় লিসেনার্স, আমার বলার ক্ষেত্রে ভুল হয়, উচ্চারণের ক্ষেত্রে ভুল হয়, তা আমি জানি। চেষ্টা করি যেন না হয়। তারপরও মানুষ তো ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এ পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।